এখন আমরা হচ্ছে বাফার দ্রবণের জন্য পিএইচ নির্ণয় করব। আর বাফার দ্রবণ আমরা জানি কি, যে দ্রবণে সামান্য পরিমাণে H+ বা OH- যদি যোগ করা হয় তবে ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আর বাফার দ্রবণ আমরা জানি হচ্ছে কয় রকমের। ইন জেনারেল দুইটা বাফার দ্রবণ নিয়ে আমরা আলোচনা করি, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে কি ক্ষারীয় বাফার। আর অম্লীয় বাফার করার জন্য আমাদের কি লাগে, কোনো একটা দুর্বল অ্যাসিড লাগে, যেমন হচ্ছে কি CH3COOH, এবং সাথে হচ্ছে তার অনুবন্ধী লবণ লাগবে। দ্যাট মিনস হচ্ছে কি, অনুবন্ধী বলতে আমরা বুঝি হচ্ছে কোনো একটা অ্যাসিড থেকে যদি H+ দিয়ে দেয় তখন যে যৌগে পরিণত হয় বা যে আয়নে পরিণত হচ্ছে এটাকে আমরা কি বলবো, এই অ্যাসিডের কনজুগেট বা অনুবন্ধী বেস। এর মানে হচ্ছে যদি সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস বলা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে যদি একটা H+ দিয়ে দেয় তখন কি হবে, H++ HH4-, দ্যাট মিনস এটা অ্যাসিড আর এটা কি, এই অ্যাসিডের জন্য অনুবন্ধী ক্ষার। আচ্ছা, আমরা বললাম হচ্ছে দুই রকমের বাফার আছে, একটা হচ্ছে কি অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি অম্লীয় বাফারের জন্য, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে কি সোডিয়াম ইথানোয়েট। আর ইথানোয়িক অ্যাসিড উইক অ্যাসিড এটা আমরা বুঝবো কিভাবে, এটা বুঝবো হচ্ছে প্রথমত দেখেই বোঝা যায় এটা একটা কি অর্গানিক অ্যাসিড না, দ্যাট মিনস কি জৈব অ্যাসিড না। জৈব অ্যাসিডগুলো সাধারণত কি হয়, দুর্বল হয়। আর এটা বুঝার আসলে ওয়ে হচ্ছে কে এর ভ্যালু থেকে, যেমন ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালু কত, 1.8 × 10⁻⁵, ইন জেনারেল 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1.8 × 10⁻⁵। এই ভ্যালুটা অনেক কম হয়, এই অ্যাসিডটা কি হবে, উইক অ্যাসিড হবে। আচ্ছা, এবার দেখি তো বাফার দ্রবণের পিএইচ এর একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা জানি আমরা হচ্ছে কি পিএইচ = PK + log সল্টের ঘনমাত্রা ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে হেন্ডারসন-হেজেলবাক ইকুয়েশন। এবার দেখি এই যে দুর্বল অম্ল, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট যে আছে বললাম, এটা কিসে আছে, এটা কোনো একটা বিকার বা কন্টেইনারের মধ্যে আছে। দ্যাট মিনস কোনো একটা বাফার দ্রবণ যদি বানাতে হয় তাহলে আমরা কি করব, আমরা পানি নিব, পানি নিয়ে এর মধ্যে কি করে দিব, একটা দুর্বল অম্ল যোগ করে দিব, আবার একটা কি করে দিব, তার অনুবন্ধী লবণ অ্যাড করে দিব। এটুক বুঝে যাচ্ছে সবার? এখন দেখো দুর্বল অম্লের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে দুর্বল অম্ল কি হয়, দুর্বল এর মানে কি হবে, এ সামান্য পরিমাণ বিয়োজিত হবে। অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের যদি 100টা কি থাকে, মোল থাকে, তাহলে এর মধ্যে দেখা যাবে কি হচ্ছে, 2টা মোল কি হবে, ইথানোয়িক অ্যাসিড ভেঙে ইথানোয়েট প্লাস কি 2 মোল H+ পরিণত হবে। দ্যাট মিনস কি খুবই সামান্য বিয়োজিত হয়। আর এর অনুবন্ধী লবণ আবার কি হয়, 100% বিয়োজিত হয়। এখানে আরেকটা বিষয় যদি আমরা দেখি, এটা 100% বিয়োজিত হয়েছে মানে এখানে কি ইথানোয়েট অনেক বেশি আছে না। আমরা ওই যে গুণগত রসায়নে সময়ন প্রভাব পড়েছি না, সময়ন প্রভাবে তখন দেখা যাবে কি ইথানোয়েট আয়নের ঘনমাত্রা এখানে কি আছে, এমনিতেই বেশি আছে, আবার ইথানোয়িক অ্যাসিড থেকে আসে খুব কম। সময়ন প্রভাবে এটার বিয়োজন কি হয়ে যাবে, এমনিই ছিল খুব সামান্য, less than 2% মতো কি হয়, ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানোয়েট প্লাস কি H+ দেয়। এখন এই বিকারের মধ্যে আগে থেকে কি আছে, বা সোডিয়াম ইথানোয়েট কি একই সাথে আছে না, এর মানে কি সোডিয়াম ইথানোয়েট 100% বিয়োজিত হয়ে ইথানোয়েট প্লাস কি দিবে, H+ দিবে। এর মানে কি হয়ে গেল, পাত্রের মধ্যে কি আছে, সময়ন হিসেবে কে আছে, ইথানোয়েট। তাহলে ইথানোয়িক অ্যাসিড এমনিতেই সামান্য পরিমাণ বিয়োজিত হতো, এখন এর বিয়োজন কি হয়ে যাবে, আরও কমে যাবে না। বুঝে গেছে বিষয়টা? এবার আমরা দেখি, ধরে নিলাম এই পাত্রের আয়তন হচ্ছে কি V, অর্থাৎ এই বিকার বলি বা বিক্রিয়া পাত্র বলি, এখানের মধ্যে আয়তন আছে বা বাফার দ্রবণের আয়তন কতটুক V। তাহলে হেন্ডারসন-হেজেলবাক সমীকরণটা আমরা যদি অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে লিখি বা অম্লীয় বাফারের ক্ষেত্রে লিখি, তখন এটা হয় কি পিএইচ = PK + log সল্ট ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। আর ঘনমাত্রা জিনিসটা আমরা কি বলেছিলাম, ঘনমাত্রা হচ্ছে কি মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি আয়তন, পাত্রের আয়তন। দ্যাট মিনস এই পাত্রের মধ্যে ইথানোয়িক অ্যাসিড আছে, ধরে নিলাম আমরা কি N অ্যাসিড, দ্যাট মিনস কি N মোল, এটা 2 মোল হতে পারে, 5 মোল হতে পারে, আবার কি হতে পারে 0.2 মোল হতে পারে। আবার ইথানোয়েট আছে, আমরা ধরে নিলাম কি N মোল, এটা যেহেতু সল্ট আমরা লিখলাম কি N সল্ট। এটার N সল্ট কত আয়তনের মধ্যে আছে,
ভি আয়তনের মধ্যে। তাহলে ঘনমাত্রা সমান আমরা কি জানি, মোল সংখ্যা ডিভাইড কি আয়তন। এটার জন্য আমি এর আগেও বলেছিলাম, যেমন যদি ঘনমাত্রা আমরা আরেকটু সহজে বুঝি, এই ক্লাসে ধরে নিলাম এখন কি 10 জন ছেলে আছে, 10 জন কি মেয়ে আছে। দ্যাট মিনস তাহলে ছেলেদের ঘনমাত্রা কি হবে 10 ডিভাইড এই ক্লাসের আয়তন যতটুকু, এটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, এদের ঘনত্ব পাবো। দ্যাট মিনস এই দ্রবণের মধ্যে বা এই ক্লাসে এরা কতটুকু ঘন আছে, বেশি আছে, এটা আমরা বুঝতে পারবো না। ঠিক সেম মেয়েদের ঘনমাত্রা কি হবে, সংখ্যা আছে কয়জন বললাম 10 জন, তাহলে 10 ডিভাইড এই ক্লাসরুমের আয়তন। ঠিক সেম এই পাত্রের মধ্যে বা এই বিকারের মধ্যে আমি কি করেছি, ইথানোয়িক অ্যাসিডও যোগ করেছি, সাথে কি করলাম আমি বিকার কটুক হয় সাধারণত এই সাইজের আমি একটা বিকার নিলাম, আবার সোডিয়াম ইথানোয়েটও যোগ করলাম। এর আগে কী ছিল, পানি ছিল, এবার আমি মিশে ফেলাম। তাহলে এর ভিতর কি আছে, ইথানোয়িক অ্যাসিডও আছে, সোডিয়াম ইথানোয়েটও আছে, দুইটা কি ভিন্ন ভিন্ন মোল আছে বা একই মোল থাকতে পারে, বাট বিষয় হচ্ছে দুইটার এন মোল আছে কোন জায়গায়, এই বি আয়তনের মধ্যে না। এটা 20 ml হতে পারে, এটা 500 ml হতে পারে। তাহলে এর ঘনমাত্রা কি হবে, এন ডিভাইড এই বিকারের আয়তন। এটুকু বুঝে গেছে সবার? তাহলে এই যে হেন্ডারসন হেজেলবাকের আমরা এই সমীকরণটা পরে ইন জেনারেল কী করি, একাডেমিক সময়ে অর্থাৎ এইচএসসি পর্যন্ত আমরা এই সমীকরণটা, এই সূত্রটা বা এই সমীকরণটা ইউজ করে আমরা কি পিএইচ নির্ণয় করি। বাট এখন যেটা করব এটা হচ্ছে একই জিনিস, বাট একটু কি ভিন্নভাবে, যাতে অ্যাডমিশনের সুবিধা হয়। পিএইচ ইকুয়াল পিকে, তাহলে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা সমান আমরা কি লিখতে পারি, ধরে নিলাম সল্টের মূল সংখ্যা কি এন সল্ট, অর্থাৎ এই পাত্রের মধ্যে এন সংখ্যক কি আছে, সল্ট আছে। তাহলে এন সল্ট ডিভাইড কি ভি, ভি মানে কি এই পাত্রের আয়তন, পাত্রের আয়তন মানে এটা কোন দ্রবণ, বাফার দ্রবণ, বাফার দ্রবণের আয়তন। বাফার দ্রবণ কীভাবে বুঝছি, বাফার দ্রবণ হতে গেলে কি লাগে, যদি অ্যাসিডিক বাফার হয় তাহলে একটা কি উইক অ্যাসিড লাগবে, সাথে তার অনুবন্ধী লবণ লাগবে। এখানে আমরা কি নিছি, একটা উইক অ্যাসিড নিছি। কোন অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কেন উইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একটা কি জৈব অ্যাসিড। সাধারণত জৈব অ্যাসিডগুলো বেনজোয়িক অ্যাসিড, ফেনল, এগুলো সবগুলা কি হয় দুর্বল অ্যাসিড হয়। আর এছাড়া হচ্ছে এর কেয়ার ভ্যালু থেকে আমরা দেখি হচ্ছে কেয়ার ভ্যালু ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কত 1.8 × 10⁻⁵। মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে এগুলো এই সবগুলো ভ্যালু আমরা জানি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস আমি 1.8 × 10⁻⁵ বলছি, এটা ইন জেনারেল হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার যেটা আমরা বলি। তাহলে বি হচ্ছে কি বাফার দ্রবণের আয়তন। তাহলে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা কি লিখলাম, সল্টের মোল সংখ্যা ডিভাইড সল্টের আয়তন, অর্থাৎ লবণের আয়তন না, লবণের আয়তন না, এটা হচ্ছে কি বাফার দ্রবণের আয়তন, সেই জন্য এখানে বি সল্ট দিই নেই। আবার অ্যাসিডের ক্ষেত্রে কি ঘনমাত্রা কি হবে, অ্যাসিডের মোল সংখ্যা কয় মোল আছে কিসের মধ্যে, কোন আয়তনের পাত্রের মধ্যে, দ্যাট মিনস এটা কি হবে ভি। তাহলে ভি ভি কেটে দিলাম। এর মানে আমরা কি বুঝছি, থাকে কি পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। এর মানে আমরা বুঝছি কি বাফার দ্রবণের পিএইচ বাফার দ্রবণের আয়তনের উপর নির্ভর করে না। দ্যাট মিনস আমি যদি এখানে কি করি, ধরো 500 ml পানিতে আমি কি করলাম 5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড যোগ করছি, আবার কি 7.5 গ্রাম ধরো আমি কি যোগ করলাম সোডিয়াম ইথানোয়েট। তাহলে কি আছে এই দ্রবণের মধ্যে ইথানোয়িক অ্যাসিডও আছে, সোডিয়াম ইথানোয়েটও আছে। আমি পরে করলাম কি এর ভিতর আরও 1000 ml কি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তাহলে বাফার দ্রবণের এখন মোট আয়তন কত হবে, আগে বললাম আমি কতটুকু পানি নিয়েছিলাম 500 ml, 500 ml এর মধ্যে এই দুইটা মিশাইছি। এখন আমি বললাম এর ভিতর আমি আরও 1000 ml কি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তাহলে বাফার দ্রবণের কি পিএইচ চেঞ্জ হবে না, বাফার দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। কেন, কারণ বাফার দ্রবণের জন্য পিএইচ কার আয়তনের উপর নির্ভর করে না, বাফার দ্রবণের আয়তনের উপর নির্ভর করে না। বিষয়টা বুঝে গেছে? আমরা এখন যে প্রবলেমগুলো করব, আমরা ইন জেনারেল হচ্ছে বাফার দ্রবণের পিএইচের জন্য আমি মোট 5টা টাইপ পড়াই, এর মধ্যে 4 নম্বর টাইপ পর্যন্ত আমরা ইউজ করব হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে কি ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে কি সোডিয়াম ইথানোয়েটের বাফার। এবং টাইপ 5-এ গিয়ে আমি দেখাবো এই যে সূত্রটা আমরা লিখছি, এই যে ইকুয়েশনটা এখানে আমরা লিখছি হেন্ডারসন হেজেলবাক ইকুয়েশন, এটা ঠিক লিখছি অবশ্যই, বাট এটা হচ্ছে এটার জন্য ঠিক লিখছি। আমরা যদি এখানে সোডিয়াম অর্থাৎ কি ক্যালসিয়াম ইথানোয়েট দিয়ে দিই তখন দেখা যাবে এখানে কি ঠিক আছে, বাট একটা জায়গায় আমাদের বোঝার জন্য ঝামেলা আছে। এই জিনিসটা আমি কখন দেখাবো বললাম, এই জিনিসটা আমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4-এ দেখাবো না। এটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচের জন্য আমরা কয়টা টাইপ পড়বো, 5টা টাইপ পড়বো, এটা আমি দেখাবো 5 নাম্বার টাইপে। ওকে, এখন হচ্ছে আমরা বাফার দ্রবণের টাইপ 1টা দেখব। বাফার দ্রবণের টাইপ 1-এর জন্য তোমাদের বলল হচ্ছে একটা বিকার আছে বা একটা বিক্রিয়ার পাত্র আছে, বিক্রিয়ার পাত্রে বলে দিল 500 ml পানি আছে। কি বললাম, একটা বিক্রিয়ার পাত্র আছে, বিক্রিয়ার পাত্রের মধ্যে কি আছে 500 ml পানি। এইবার বলল হচ্ছে এর মধ্যে
5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড এবং 7.5 গ্রাম। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সোডিয়াম ইথানেট যোগ করা হয়েছে। এই লেখা কি বুঝে যাচ্ছে সব? আচ্ছা, তাহলে দেখো তো পানি আছে, পানির মধ্যে আমি কি করে ফেললাম, একটা উইক অ্যাসিড এবং সাথে কি এর অনুবন্ধী বা কনজুগেট সল্ট কি করে দিলাম, মিশিয়ে ফেললাম। একটা দিলাম 5 গ্রাম আর একটা কি 7.5 গ্রাম। তাহলে এটা কি বাফার দ্রবণ নাকি বাফার দ্রবণ না? যেহেতু উইক অ্যাসিড আছে বা দুর্বল অম্ল এবং সাথে তার অনুবন্ধী লবণ আছে, এটা এর মানে অবশ্যই কি হবে, বাফার দ্রবণ হবে। আর বাফার দ্রবণের জন্য আমরা কোন সমীকরণ জানি? বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হলে আমরা ইউজ করব হেন্ডারসন হেজেলবাক ইকুয়েশন। এটা কি অ্যাসিডিক বাফার, দ্যাট মিনস অম্লীয় বাফার, নাকি এটা ক্ষারীয় বাফার? এটা যেহেতু উইক অ্যাসিড আছে, দ্যাট মিনস এটা কি হবে, অম্লীয় বাফার হবে। তাহলে অম্লীয় বাফারের জন্য পিএইচ এর ইকুয়েশনটা হলো পিএইচ ইকুয়াল PKa প্লাস লগ, আগে আমরা লিখতাম হচ্ছে কি সল্টের ঘনমাত্রা ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। এখন আমরা কি লিখব, মোল সংখ্যা অফ সল্ট ডিভাইড মোল সংখ্যা অফ অ্যাসিড। দ্যাট মিনস কি লিখতাম আমরা, সল্টের ঘনমাত্রা ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। ঘনমাত্রা সমান আমরা জানি হচ্ছে মোল সংখ্যা ডিভাইড কি আয়তন। কিন্তু আমরা জানি হচ্ছে বাফার দ্রবণের আয়তনের উপর পিএইচ নির্ভর করে না, সেই জন্য আয়তনকে মাইনাস করে দিয়ে অর্থাৎ কি ক্যান্সেল করে দিয়ে আমরা কি আসলো, এন সল্ট ডিভাইড কি এন অ্যাসিড। ও এখানে ইথানোয়িক অ্যাসিডের কে এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তাহলে এখানে পিকে কি হবে, পিকে সমান আমরা জানি হচ্ছে কি মাইনাস লগ কে, দ্যাট মিনস 1.8 × 10⁻⁵ প্লাস লগ মোল সংখ্যা সল্টের আমরা কিভাবে পাবো, মোল সংখ্যা কিভাবে পাই, এন সমান আমরা জানি হচ্ছে কি ডাব্লিউ ডিভাইড কি এম। দ্যাট মিনস এখানে আমরা লিখব ডাব্লিউ সল্ট ডিভাইড কি এম সল্ট। সল্টকে আমরা কি লিখলাম বা লবণকে আমরা কি দিয়ে লিখছি, এস দিয়ে। আবার এখানে লিখবো হচ্ছে আমরা ডাব্লিউ এ ডিভাইড কি এম এ। দ্যাট মিনস কি অ্যাসিডের ভর দিছি কতটুক, 5 গ্রাম, এটা হচ্ছে কি ডাব্লিউ এ। আর সল্টের ভর দেওয়া আছে প্রদত্ত ভর কতটুক 7.5 গ্রাম। দ্যাট মিনস এটা আমরা লিখবো কি 7.5। আর অ্যাসিডের মোলার মাস কত হবে বা মোলার ভর কত হবে, কার্বন আছে কয়টা, 2টা, দ্যাট মিনস কত 24, আর এখানে 32 + 4, দ্যাট মিনস কত আসে 60। আর সল্টের জন্য যদি আমরা এমএস লিখি, এমএস কত আসে, কার্বন 2টা, 24 + 32, দ্যাট মিনস কত 82। তাহলে এটা কি হয়ে যাবে, এমএস 82, এটা আসবে 60। আর মাইনাস লগ কে, কে এর ভ্যালু যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে এটা পাবো কি 4.744 প্লাস লগ এখানে কি কিছু একটা আসবে। আর অর্থাৎ এটা আমরা ক্যালকুলেটরে করে দেখব কি আসে। এটা ফাইনালি আসে পিএইচ এর ভ্যালু 4.784। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে কোনো জায়গায় আসতে পারে। বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডিইউ, বুটেক্স 6 জায়গার নাম বললাম। এই 6 জায়গার মধ্যে দেখা যায় কিছু জায়গায় এটা হচ্ছে সবচেয়ে সহজ কোয়েশ্চেন। এটা হচ্ছে কোনো জায়গায় এটা আসলে বুয়েটায় খুব কম আসছে, এটা বা আসে এনে বলা যায়। এটা অন্যান্য জায়গায় এমসিকিউতে আসছে এই টাইপ 1টা। বাফার দ্রবণের কথা বলার সময় আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে পিএইচ ইকুয়াল কি পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড কি এন অ্যাসিড। এবার কেউ বললো হচ্ছে বাফার দ্রবণের পিএইচ এখানে কত আসছে 4.784। এই পিএইচ এর ভ্যালুটাকে বাড়াতে, পিএইচ এর ভ্যালু যদি বাড়াতে হয় তাহলে অ্যাসিড যেহেতু ফিক্সড, তাহলে পিকে এর ভ্যালু কি হয়ে গেল, এখানে ফিক্সড হয়ে গেল না। দ্যাট মিনস পিকে এর ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে গেলে অর্থাৎ পিকে এর ভ্যালু যদি আমাকে বাড়াতে হয় তাহলে কি করতে হবে, অ্যাসিড পরিবর্তন করতে হবে। এবার আমি কি দিয়ে চেঞ্জ করতে পারি, আমি যদি সল্ট যোগ করি, সল্টের সাথে পিএইচ এর বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর সম্পর্ক দেখা যাচ্ছে কি প্রায় সমানুপাতিক। সমানুপাতিক ঠিক বলা যায় না, এটা কি, এটা বাড়ানো হলে সল্টের মোল সংখ্যা বাড়ানো হলে বাফার দ্রবণের পিএইচ কি বাড়বে নাকি কমবে। এই যে দেখো পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড এন অ্যাসিড। তাহলে সল্ট যদি বাড়ানো হয় পিএইচ কি বাড়বে নাকি কমবে, পিএইচ বাড়বে। এবার অ্যাসিড যদি কি করা হয়, বাড়ানো হয়, দেখা যাচ্ছে সম্পর্কটা কি লগ
এন সল্ট ডিভাইড এন অ্যাসিড যদি আমরা চিন্তা করি, এন অ্যাসিড কি নিচে না, দ্যাট মিনস এটার সাথে এন অ্যাসিড অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা যদি বাড়ানো হয় বাফার দ্রবণের পিএইচ কি বাড়বে নাকি কমবে? কমবে, তাই না? ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এবার বিষয় হলো আমাকে বললো এটার পিএইচ কি করতে, বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? সল্ট যোগ করতে হবে। এবার বিষয় হচ্ছে আমি সল্ট যোগ করলাম, সল্ট যোগ করে এখানে আমি ধরো 7.5 গ্রামের জায়গায় আমি কি করে দিলাম 15 গ্রাম দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করা যাবে না। এখানে কি হয়ে যাবে 7.5-এর জায়গায় 15 গ্রাম হয়ে যাবে, মানে 15 গ্রাম হয়ে যাবে। কোয়েশ্চেনটা বোঝা যাচ্ছে? কোয়েশ্চেনটা বললো হচ্ছে এই যে প্রবলেমটা আছে, ম্যাথটা আছে, এখানে বললো হচ্ছে কি পিএইচটা আসছে কত 4.784। এটা একটা কি অম্লীয় বাফার। বললো এটার পিএইচটা বাড়াতে, পিএইচ বাড়াতে গেলে আমার ওয়ে কি অ্যাসিড পরিবর্তন করতে হবে। একটা ওয়ে আমি দিতে পারবো কি অ্যাসিড পরিবর্তন করতে হবে। এই অ্যাসিডে পিকে এর মান তো আর বাড়ানো যাচ্ছে না, মানে এই অ্যাসিড দিয়ে আর সম্ভব না। যদি এই অ্যাসিড দিয়ে বাড়াতে হয় তখন ওয়ে কি সল্টের গণমাত্রা বাড়াতে হবে অথবা অ্যাসিডের গণমাত্রা কি করতে হবে কমাতে হবে। এবার বিষয় হচ্ছে এগুলো আছে কিসের পরে, লগের পর। আমি যদি 15 গ্রাম দিয়েও করি দেখা যাবে এই ভ্যালুটা কাছাকাছি আসছে, এর মানে 4.784 এর জায়গায় দেখা যাবে 4.79 কিছু একটা হলো। এর কারণ কি লগ আছে না সামনে, এর মানে এই জিনিসগুলো পরিবর্তন করে আমি এই পিএইচ এর ভ্যালু পরিবর্তন করতে পারবো খুবই কম। অর্থাৎ আমি যদি কি করে ফেলি এখানে অ্যাসিড বাড়াই দিই, বা পরীক্ষার হলে আমি হিসাব করতে গিয়ে 7.5-এর জায়গায় শুধুমাত্র 7 দিয়ে হিসাব করে ফেললাম, তাও দেখা যাবে অ্যান্সার কি আসছে প্রায় কাছাকাছি কিছু একটা আসবে। এর কারণ হচ্ছে এই লগের জন্য, এই জন্য আমি লগ যেহেতু আছে সেই জন্য সল্টের গণমাত্রা বাড়ালে আবার পিএইচ এর পরিবর্তন কি হবে অনেক কম হবে। এবার আরও একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, তাহলে বাফার দ্রবণের পিএইচ বাড়বে কখন? যদি আমরা লবণের মোল সংখ্যা বাড়াই। কেমন বাড়বে? অনেক কম। দ্যাট মিনস এটা দিয়ে খুব একটা বেশি বাড়ানো সম্ভব না। আবার পিএইচ বাড়বে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি উপরে যাচ্ছে, দ্যাট মিনস বাড়বে যদি এন অ্যাসিড কি হয় কমায়। কেমন আমরা যদি অনেক কমাই তাও দেখবে পিএইচ এর পরিবর্তন কি হবে অনেক কম হবে। এইবার একটা বিষয় বলি, যদি আমরা অ্যাসিড চেঞ্জ করে ফেলি তাহলে কে এর ভ্যালু বাড়ালে পিএইচ কি হবে, বাড়বে নাকি কমবে? কে এর ভ্যালু যদি বাড়ানো হয় পিএইচ কমবে। এর কারণ কি পিকে ইকুয়াল আমরা জানি কি -log কে প্লাস এখানে এটা আছে। তাহলে কে এর সাথে পিএইচ এর সম্পর্ক দেখে মনে হচ্ছে কি সমানুপাতিক, সামনে একটা কি আছে মাইনাস আছে না, দ্যাট মিনস কি হয়ে গেল ব্যস্তানুপাতিক। অর্থাৎ অ্যাসিডের যদি কেউ কোয়েশ্চেন করে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বাড়ানো হলে বাফার দ্রবণের পিএইচ বাড়বে নাকি কমবে, তাহলে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা টেম্পারেচার বাড়িয়ে আমরা কি করতে পারবো, এটার বিয়োজন ধ্রুবক চেঞ্জ করতে পারবো। কোনো অ্যাসিডের যদি বিয়োজন ধ্রুবক বাড়ানো হয় তখন কি হবে পিএইচ বা কোনো বাফার দ্রবণের বিয়োজন ধ্রুবক যদি বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক যদি বেড়ে যায় তাহলে পিএইচ কি হবে, বাড়বে না কমবে। এর কারণ বিয়োজন ধ্রুবক বাড়া মানে অ্যাসিডের দ্রবণে H+ বেড়ে যাওয়া, আর H+ এর সাথে পিএইচ এর রিলেশন কি, পিএইচ ইকুয়াল -log H+, দ্যাট মিনস পিএইচ এর সাথে H+ এর রিলেশন কি দেখে মনে হচ্ছে H+ বাড়ানো হলে পিএইচ বাড়ে, আসলে বাড়ে না। এর কারণ সামনে একটা মাইনাস আছে, এর মানে পিএইচ যদি H+ বাড়ানো হয় তাহলে কি হবে, কমবে। অর্থাৎ দেখে মনে হচ্ছিল কি সম্পর্ক বাড়ালে বাড়বে, এর সমানুপাতিক সম্পর্ক মনে হচ্ছিল, আসলে log H+ এর সাথে সমানুপাতিক সম্পর্ক দেখে মনে হচ্ছিল, বাট সামনে মাইনাস আছে, এটা হয়ে গেছে কি ব্যস্তানুপাতিক। এরপর আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2 ও অ্যাডমিশনের জন্য হচ্ছে আসলে খুব ইজি একটা প্রবলেম। দ্যাট মিনস এটাও হচ্ছে খুব কম জায়গায় দেখা যায় হচ্ছে কি দিয়ে দেয় এমসিকিউ বা ছোটোখাটো কোয়েশ্চেন হিসেবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2টা হচ্ছে খুবই ইজি। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. বলেছে ইথানোয়িক অ্যাসিড আছে কতটুকু 20 ml 0.5 মোলার, দ্যাট মিনস একটা বিকারে 20 ml 0.5 মোলার ইথানোয়িক অ্যাসিড ছিল, আরেকটা বিকারের মধ্যে কি ছিল সোডিয়াম ইথানয়েড কতটুকু 15 ml 0.75 মোলার। আর ইথানোয়িক অ্যাসিড দেখেছি মানে এটা কি অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিডগুলো ইন জেনারেল কি হয় উইক অ্যাসিড হয়। আবার এর কে ভ্যালুও দেওয়া আছে কতটুকু 1.8 × 10⁻⁻5, এটা থেকেও আমরা বুঝছি হচ্ছে এটা কি উইক অ্যাসিড। এবার কোয়েশ্চেন করেছে এগুলো তো আলাদা আলাদা বিকারে থাকলে কি এগুলো বাফার দ্রবণ হবে না, আলাদা আলাদা বিকারে থাকলে এগুলো বাফার দ্রবণ হবে না। দ্যাট মিনস শুধু যদি এই পাত্রের জন্য পিএইচ নির্ণয় করতে বলতো তখন আমরা কি করতাম অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বা অসওয়াল্ড ডাইলিউশন লটা ইউজ করতাম। এর কারণ কি শুধুমাত্র উইক অ্যাসিড আছে, বাট বলেছে এটা না, বলেছে করতে
এই বিকার আর এই বিকারের দুইটা দ্রবণ যদি আমি যোগ করে ফেলি তাহলে কি হবে 20 ml আর 15 ml যদি অ্যাড করে ফেলি তাহলে আর যাই হোক আমরা বুঝতেছি কি এটা ছিল 20 ml, এটা ছিল হচ্ছে কি 15 ml। দ্যাট মিন্স কি একটা অ্যাসিড ছিল 20 ml আর একটা কি ছিল তার কনজুগেট সল্ট ছিল 15 ml। তাহলে এই দুইটা যদি যোগ করে ফেলি আর যাই হোক আমাদের মোট আয়তন কি হয়ে যাবে 20 + 15। দ্যাট মিন্স এই মিশ্রণের বা এখন তো এটা বাফার দ্রবণ ইথানোয়িক অ্যাসিডও আছে, এর মধ্যে কি আছে সোডিয়াম ইথানোয়েটও আছে, তাহলে এর আয়তন হবে কতটুক 35 ml। এবার বলেছে এই যে বাফার দ্রবণটা হলো এটার পিএইচ নির্ণয় করতে। তাহলে বাফার দ্রবণের পিএইচের জন্য আমরা জানি হচ্ছে হেন্ডারসন-হেজেলবার্গ সমীকরণ ইউজ করতে হবে। হেন্ডারসন-হেজেলবার্গ সমীকরণ আমরা দেখেছি কি pH = pKa + log n salt / n acid। আর আমরা এর আগে করতাম কি pH = pKa + log সল্টের ঘনমাত্রা ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা থেকে আমরা আয়তন, ঘনমাত্রা কি মোল সংখ্যা ডিভাইড আয়তন, আয়তন কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়। দ্যাট মিন্স কি বাফার দ্রবণের পিএইচ কি বাফার দ্রবণের আয়তনের উপর নির্ভর করে না, সেই জন্য আমরা কোন সূত্রটা ইউজ করি n salt / কি n acid। তাহলে এর আগের প্রবলেমে দ্যাট মিন্স টাইপ 1-এ আমাদের সল্ট এবং অ্যাসিডের মোল সংখ্যা কীভাবে দিয়ে দিয়েছিলাম, একটা দেয়া ছিল কি 5 গ্রাম আর একটা দেয়া ছিল কি 7.5 গ্রাম। বাট এটাতে মোল সংখ্যা কি দিয়ে দেয়া নাই, প্রদত্ত ভর দিয়ে দেয়া নাই, বাট এটাতে কি দেয়া আছে প্রতিটার ঘনমাত্রাও দেয়া আছে এবং কি আয়তন দেয়া আছে। এটারও কি দেয়া আছে ঘনমাত্রাও দেয়া আছে এবং কি আয়তনও দেয়া আছে। তাহলে আমরা মোল সংখ্যার জন্য সূত্র জানি কি n = আমরা কি লিখতে পারি W/m। আবার আমরা কি লিখতে পারি V × m বা V × কি S, অর্থাৎ কি আয়তন গুণ কি ঘনমাত্রা। এখানে এটা আবার মোলার ভর না, এটা হচ্ছে মোলার ভর আর এটাকে আমি S দিয়ে লিখি, তাহলে এটা বুঝে যাবে হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে এখানে আমরা pK সমান হচ্ছে কি -log 1.8 × 10⁻⁵ ইথানোয়িক অ্যাসিড দিয়ে যেহেতু করছি এটা কত 4.744 প্লাস অংশটা যদি আমরা এবার করি লগ সল্টের, তাহলে মোল সংখ্যা কতটুক হবে এর কি আয়তন গুণ কি ঘনমাত্রা। আসলে কি আয়তন গুণ ঘনমাত্রা করলে হবে, এর কারণে এটার একক কি মোল পার লিটারে আর এটা আছে কিসে ml এ, তাই না। দ্যাট মিন্স এটাকে কিসে নিয়ে যেতে হবে লিটারে নিয়ে নিতে হবে। কিন্তু এখানে হচ্ছে কি দুইটাই আছে না, উপরেও সল্ট আর এখানে কি অ্যাসিড, তাহলে এটা কি হবে 20 × 0.5 আর এটা কি 15 × 0.75। মানে এটা বোঝা গেছে এটা হচ্ছে কিসে ml এ, এটাও ml এ, সেজন্য আর এগুলোকে লিটারে নেওয়া লাগে নাই। আবার যদি হচ্ছে কিসে দেয়া থাকতো একটা দেয়া থাকতো, অর্থাৎ অ্যাসিডের আমি কি দিয়ে দিলাম মোল সংখ্যাটা দিয়ে দিলাম আয়তন এবং কি ঘনমাত্রা দিয়ে, আর তার কনজুগেট সল্টের ক্ষেত্রে অর্থাৎ সোডিয়াম ইথানোয়েটের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম কত 7.5 গ্রাম এখানে মিশানো হয়েছে। তখন করা লাগতো কি এর ক্ষেত্রে কি 20 না, আমি একটু ভুল করেছি, এটা কি সল্টের ক্ষেত্রে কত 15 × 0.75 আর অ্যাসিডের 20 × 0.5। তাহলে এখান থেকে কিছু একটা আসবে না ক্যালকুলেটরে, এখান থেকে আসলো গোল্লা নাম্বার 1, এখানে আসবে হচ্ছে গোল্লা নাম্বার 2। এটার আসলে অ্যান্সারটা কত আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে 4.795। এই গোল্লা নাম্বার 1 মানে কি এখানে ক্যালকুলেটরে কিছু একটা আসবে না, কিছু একটা যেটা আছে এটাই হচ্ছে কি গোল্লা নাম্বার 1। আর এগুলো যখন অ্যাডমিশনে করবে এগুলো ডিরেক্ট ক্যালকুলেটরে ফুলটাই একসাথে অ্যান্সার লিখবে, এগুলো আর আলাদা আলাদা করে লেখার দরকার নেই। যদি এটা হচ্ছে ইকুয়েশন অফ বুয়েটা আসার ডিরেক্ট এইটা আসার চান্স কম, কিন্তু এটা কি করে দিতে পারে একটার মোল সংখ্যা অ্যাসিডেরটা দেওয়া আছে এইভাবে, সল্টেরটা কি করে দিয়ে দিতে পারে 7.5 গ্রাম, অর্থাৎ টাইপ 1 আর টাইপ 2 এক করে দিতে পারে। তখন এই মোল সংখ্যা বাইর করতে গেলে কি লিখবো আমরা, যদি 20 × 0.5 আর এটা তো লিখলাম কি 7.5 ডিভাইড সোডিয়াম ইথানোয়েটের জন্য মোলার ভর টাইপ 1 আমরা করেছি কত 82, তাই না। এটা যদি এটা লিখি সাথে সাথে কি হয়ে যাবে, এটা ভুল হবে কেন, কারণ এটা আছে কিসে মোলারিটিতে, মোলারিটি মানে মোল পার লিটার, আর এটা আছে কিসে ml এ, তাহলে মিলিলিটারের সাথে কি লিটার যাবে, তাহলে এটাকে কি করতে হবে mlটাকে লিটারে নিতে হবে, তাহলে আমাদের কি করতে হবে 10⁻³ লিখতে হবে। তাহলে এই প্রবলেমটা কি ঠিক বুঝে গেছে বিষয়টা। অর্থাৎ মোল সংখ্যার ক্ষেত্রে আমরা যে V × S লিখি, এই ভিটা কিসে লিটারে, এর কারণে এটা কিসে মোল পার লিটারে, এর মানে এটা ml যেটা দেওয়া আছে এটাকে কিসে নিতে হবে লিটারে কনভার্ট করে নিতে হবে, এর মানে কি হবে 10⁻³ দিতে হবে। ওকে, এখন আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য টাইপ 2টা দেখব। টাইপ 2 তো একদম ইজি।
টাইপ 2 এ দেখা যাচ্ছে ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে একটা বিকারের মধ্যে, কতটুকু দেওয়া আছে 20 ml 0.5 মোলার ঘনমাত্রার। 20 ml মানে কি অনেক কম। আবার এখানের মধ্যে কি দেওয়া আছে, তার অনুবন্ধী লবণের কতটুকু দেওয়া আছে 15 ml ভলিউম দেওয়া আছে আর 0.75 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। বলেছে এটা কি একটা উইক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড সাধারণত কি হয় বলেছে, উইক অ্যাসিড। সাথে এর কি দেওয়া আছে, কে এর ভ্যালু কি 1.8 ইন্টু 10⁻⁻5। এটা কি এখন বাফার দ্রবণ? এটা একটা বিকারে আছে, এটা একটা বিকারে আছে। দ্যাট মিনস উইক অ্যাসিড একটা বিকারে, এটা একটা বিকারে আছে। দ্যাট মিনস এখনো কি না, বাফার দ্রবণ না। বাফার দ্রবণ করতে হলে কি করতে হবে, এটাকে মিশাতে হবে। বলেছে এই যে মিশ্রণটা হলো, এই মিশ্রণের মধ্যে এখন কি আছে, ইথানোয়িক অ্যাসিডও আছে, সাথে তার কি কনজুগেট সল্টও আছে। এর মানে এটা কি হবে, বাফার দ্রবণ হবে। বলেছে বাফার দ্রবণের পিএইচ কত। আর বাফার দ্রবণের জন্য আমরা ইকুয়েশন জানি কি, পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড কি এন অ্যাসিড। আচ্ছা এবার দেখি তো আমরা 20 ml আর 15 ml এই দুইটা যদি একসাথে যোগ করা হয় তাহলে মোট বাফার দ্রবণের আয়তন হবে কতটুকু 35 ml। আর আমরা জানি কি বাফার দ্রবণের আয়তনের উপর কি বাফার দ্রবণের পিএইচ নির্ভর করে। আমরা জানি বাফার দ্রবণের আয়তনের উপর বাফার দ্রবণের পিএইচ নির্ভর করে না। দ্যাট মিনস হচ্ছে কি 35 এর আসলে কোনো কাজ নাই এই ম্যাথে। এবার দেখো আমরা মূল সংখ্যা যদি বের করতে হয়, এখানে তো এখন কি আছে, অ্যাসিডও আছে, সাথে তার কি কনজুগেট সল্টও আছে। তাহলে মূল সংখ্যা বের করতে হলে আমরা এর আগে দেখেছি n সমান কি W/m। আবার n সমান আমরা কি লিখতে পারি, V × S। V হচ্ছে কি আয়তন, কিসের, লিটারে। আর S হচ্ছে কি ঘনমাত্রা, কিসের, মোলারিটিতে। মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে এর ক্ষেত্রে কি W তো দেয়া নেই, এর ক্ষেত্রে কি দেয়া আছে, আয়তন দেয়া আছে এবং কি ঘনমাত্রা দেয়া আছে। এর ক্ষেত্রেও কি দেয়া আছে, আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে। দ্যাট মিনস সল্টের ক্ষেত্রে তাহলে কি লিখতে পারবো আমরা, পিকে এর ভ্যালু কত 4.744 প্লাস লগ। সল্টের ক্ষেত্রে কি আয়তন গুণ ঘনমাত্রা, দ্যাট মিনস 15 ইন্টু 0.75। আর অ্যাসিডের ক্ষেত্রে আয়তন কত 20 ml, ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। তাহলে 20 ইন্টু 0.5 এটা হিসেব করলে আসবা দেখবো হচ্ছে কি 4.795। এখানে আমি কি ml এ রেখে দিয়েছি না, ml এ রেখে দিয়েছি। এর কারণ কি উপরেরটাও ml আছে, নিচেরটাও ml আছে। দ্যাট মিনস কি আমি যদি লিটারে নিও তাহলে কি হবে 10⁻³ ইন্টু কি 10⁻³ এটা তো কি হয়ে যাবে, কাটা যাবে। দ্যাট মিনস কি এটা লিটার নেওয়ার আলাদাভাবে দরকার নেই। টাইপ 1 টাইপ 2 দুইটা যদি একসাথে করে আমি এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিই। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এখন যে প্রবলেমটা করলাম এটার মতো ইথানোয়িক অ্যাসিড ঠিকই কি পরিমাণ দেয়া আছে। দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড কতটুক ছিল এর আগের এক্সাম্পলে 20 ml 0.5 মোলার। আর সোডিয়াম ইথানোয়েট কি দেওয়া ছিল 15 ml 0.75। বাট এখন আমি কি দিচ্ছি না, 15 ml 0.75 দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশানো হয়েছে কতটুক 7.5 গ্রাম সোডিয়াম ইথানোয়েট। তাহলে এখন কি হয়ে যাবে, এতক্ষণ শুধুমাত্র কি ছিল, একটা উইক অ্যাসিড ছিল। এখন তার কি আছে, অনুবন্ধী লবণও আছে। দ্যাট মিনস এটা কি হবে, বাফার দ্রবণ হবে নাকি বাফার দ্রবণ হবে না, বাফার দ্রবণ অবশ্যই হবে, কারণ একটা উইক অ্যাসিড সাথে তার কি আছে অনুবন্ধী লবণ। আর যদি এটা না থাকতো তাহলে এটা কি দিয়ে আমরা পিএইচ বের করতাম, এটা কি দুর্বল অ্যাসিডের জন্য পিএইচ নির্ণয়। দ্যাট মিনস দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে হলে আমাদের কি ইউজ করতে হবে, অসল্টের লঘুকরণ সূত্র ইউজ করতে হবে। এখন যেহেতু বাফার দ্রবণ আমরা কোন সূত্র বা কোন সমীকরণ ইউজ করব, হেন্ডারসন-হেজেলবাক ইকুয়েশন। এবার হেন্ডারসন-হেজেলবাক ইকুয়েশনটা আমরা কি জানি, পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট। দ্যাট মিনস কি সল্ট বা লবণের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা, বা কি লবণের মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি অ্যাসিডের মোল সংখ্যা। এখন আমরা ইউজ করব পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড এন অ্যাসিড। এবার আমরা দেখি তো এখানে এন অ্যাসিড আর এন সল্ট, সল্টের মোল সংখ্যা কিসে দেয়া আছে W/m এ, আর অ্যাসিডের মোল সংখ্যা কিসে দেয়া আছে B × S। তাহলে এটা আমরা কি লিখতে পারি 7.5 ডিভাইড কত সোডিয়াম ইথানোয়েটের জন্য যদি আমরা মোলার ভর বের করি তাহলে এটা দ্বারাই হচ্ছে m সল্ট। এর মানে কি এই লবণের জন্য মোলার ভর 82, কার্বনের কত 24, দুইটা আছে। দ্যাট মিনস 12 × 12 24, অক্সিজেনের প্লাস অক্সিজেনের 32 প্লাস
সোডিয়ামের কত 23 আর হাইড্রোজেনের জন্য কত হবে +3। আর এখানে কি লিখব 20 × 0.5, বাট এখানে তো উপরেরটা কিসে দেয়া আছে, গ্রামে দেয়া আছে। এখন তো আর কি আগের এক্সাম্পলের মতো কিসে দেয়া নাই, আয়তন এবং ঘনমাত্রায় দেয়া নাই। তাহলে এটাতে আমার কিসে নিতে হবে, ml যেটা আছে এটাকে আমার কিসে নিয়ে যেতে হবে, লিটারে নিতে হবে। লিটারে নিতে হলে এটা কি লিখব × 10⁻³ অর্থাৎ এই 10⁻³ যদি না দাও তাহলে কি পুরাটাই 0। আর pk এর মান আমরা জানি pk সমান কি -log k। ইথানোয়িক অ্যাসিডের জন্য ইন জেনারেল কত হয় 1.8 × 10⁻⁵ কিসে, যদি রুম টেম্পারেচার বা কিছু বলে দেয়া না থাকে 1.8 × 10⁻⁵। তাহলে এটা আসবে কত 4.744 প্লাস এখান থেকে কিছু একটা আসবে, আর এটার ফাইনাল পিএইচ অ্যান্সারটা হবে 5.705। ওকে, বাফার দ্রবণে মেইনলি আমরা টাইপ পড়ব বলেছিলাম 5টা, আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টাইপ 3। সেজন্য টাইপ 3 এর পাশে আমি এখানে কি করেছি 5 স্টার দিয়ে রেখেছি। প্রতি বছর দেখা যায় যে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্স এই 6 জায়গার মধ্যে একদম কম করে হলো এক জায়গায় এই কোয়েশ্চেনটা আসে, কিন্তু সাধারণত দেখা যায় যে শুধু তো এক জায়গায় না 2-3 জায়গায় এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়। আর এই টপিকের অর্থাৎ এই টাইপের মধ্যে আমি মেইনলি 3টা এক্সাম্পল দেখাবো। আমি বলেছি বাফারের মধ্যে মোট টাইপ পড়াবো কয়টা 5টা, আর টাইপ 3তেই আমি এক্সাম্পল দেখাবো কয়টা 3টা। এর মধ্যে একটা হচ্ছে বুয়েট 17-18 কোয়েশ্চেন। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা বুঝি এই টাইপের সাথে আগের টাইপের পার্থক্যগুলো কি। যেমন টাইপ 1 এবং টাইপ 2তে আমরা করেছি কি ইথানোয়িক অ্যাসিড ছিল, সাথে তার কি কনজুগেট সল্ট ছিল, দ্যাট মিন্স কি ইথানোয়িক অ্যাসিড, আর এখানে ছিল কি সোডিয়াম ইথানোয়েট। বাট এই টাইপে এসে আমরা কি দিচ্ছি ইথানোয়িক অ্যাসিড দিচ্ছি, তার সাথে আমরা যোগ করছি কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স একটা কি ক্ষার আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে কোয়েশ্চেনটা আসছে কি এই দুইটা যদি একত্রে মিশানো হয় ওইটা কি বাফার দ্রবণ হতেও পারে নাও হতে পারে। কেন এটা আমরা পরে দেখাচ্ছি। বাফার দ্রবণ হতেও পারে নাও হতে পারে। যদি বাফার দ্রবণ হয় তবে তার পিএইচ কত হবে। যদি এটা বাফার দ্রবণ পাই তখন এর পিএইচের জন্য আমরা ইকুয়েশন কি লিখব হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণ, অর্থাৎ পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড এন অ্যাসিড। এর কারণ এটা একটা কি অম্লীয় বাফার। যদি এটা ক্ষারীয় বাফার হতো, যদি বাফার হয় তখন এটার জন্য আমরা কি লিখতাম পিওএইচ ইকুয়াল পিকেবি প্লাস কে লগ এন সল্ট ডিভাইড কি এন বেস। আচ্ছা, এবার আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে কি ইথানোয়িক অ্যাসিড 20 ml 0.5 মোলার, সাথে কি দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml 0.5 মোলার। তাহলে এই দুইটা যদি মিশানো হয় তখন আসলে কি হবে, এই দুইটা আমরা মিশালাম আরেকটা বিক্রিয়ার পাত্রে, তাহলে একটা অ্যাসিড আরেকটা কি আছে বেস, দ্যাট মিন্স এই দুইজন কি করবে রিঅ্যাকশন করবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা বিক্রিয়া করে করবে সোডিয়াম ইথানোয়েট প্লাস H2O। কোয়েশ্চেন হচ্ছে এটা বাফার দ্রবণ হবে কিনা। বাফার দ্রবণ হয় কখন, যদি কোনো দ্রবণের মধ্যে একটা উইক অ্যাসিড থাকে, সাথে তার কি থাকে অনুবন্ধী লবণ থাকে। তাহলে আমরা দেখছি বিক্রিয়া করে কি পাওয়া যাচ্ছে, তার অনুবন্ধী লবণটা পাওয়া যাচ্ছে, সাথে কি পানি পাওয়া যাচ্ছে। বাফার দ্রবণ মানে দ্রবণ বানাবো কিভাবে, আমরা পানিতে অবশ্যই থাকবে। যেমন টাইপ 1 আমরা কি করেছিলাম 5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড আর 7.5 গ্রাম সোডিয়াম ইথানোয়েট কি করেছিলাম 500 গ্রাম পানিতে 500 ml পানিতে মিশিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের দেখতে হবে এই দুইজন বিক্রিয়া শেষ হলে ওই অবস্থায় কি আছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট আছে কিনা, এবং কি বাফার দ্রবণে কোনো প্রকার খাত থাকতে পারবে, কোনো প্রকার খাত থাকতে পারবে না। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করার জন্য আমাদের ফার্স্ট কাজ করতে হবে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান দেয়া আছে কিনা এটা দেখতে হবে। যেমন এখানে দেয়া আছে এটা কত 0.5 মোলার, এটাও দেয়া আছে কত 0.5 মোলার, দ্যাট মিন্স কি দুইটার ঘনমাত্রা সমান। যদি ঘনমাত্রা সমান দেয়া থাকে তাহলে কি অনেক ইজি হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা করতে হবে না। যদি ঘনমাত্রা সমান দেয়া না থাকে দ্যাট মিন্স এটা দেয়া আছে কত 0.5 মোলার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দেয়া আছে 0.15 মোলার। দেন আমাদের কি করতে হবে, এই যে 0.15 মোলার যদি দেয়া থাকে ওইটাকে কি করতে হবে 0.5 এর সমান করতে হবে, অথবা এই 0.5 কে কি করে ফেলতে হবে 0.15 মোলার বানাতে হবে। দ্যাট মিন্স দুইটার ঘনমাত্রা অবশ্যই কি করতে হবে আমাদের সমান করে নিতে হবে। আমি কি বলেছি এটা আরেকবার রিপিট করছি, যদি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দেয় অর্থাৎ টাইপ 3 দেয়,
এবং এটা বাফার দ্রবণ কিনা জিজ্ঞেস করে, যদি বাফার দ্রবণ হয় এর পিএইচ কত, বা অনেক সময় জিজ্ঞেস করতে পারে শুধুমাত্র এটা কি বাফার দ্রবণ হবে কিনা। এই ধরনের ম্যাথ আসলে আমাদের দেখতে হবে দুইটার ঘনমাত্রা সমান দেয়া আছে কিনা। যদি সমান দেয়া থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই, বাট যদি সমান দেয়া না থাকে তখন আমাদের ঘনমাত্রা সমান করে নিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি দুইটা সমান দেয়া আছে, দুইটার ঘনমাত্রা সমান মানে কি এটাও যে পরিমাণ শক্তিশালী এটাও কি একই পরিমাণ শক্তিশালী। এর মানে কি এটার যত মোল আছে এটাও কি 1 লিটারের মধ্যে ঠিক তত মোলই আছে। দ্যাট মিনস এটার 1 ml এর সাথে এটা কি করবে 1 ml বিক্রিয়া করবে। দুইটার যদি ঘনমাত্রা সমান হয়ে যায় তখন আমাদের আর ঘনমাত্রা নিয়ে কোনো কিছু মাথা কামাতে হবে না। ঘনমাত্রা এখন আমরা কি নাই করে দিতে পারতেছি। দ্যাট মিনস দুইটার কি শক্তিমাত্রা সমান, এটা একটার সাথে এটা কি একটা বিক্রিয়া করবে, বা ইথানোয়িক অ্যাসিড 1 ml এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ml বিক্রিয়া করবে। এবার বিক্রিয়া পাত্রের মধ্যে t=0 সময়ে যদি আমরা দেখি, দ্যাট মিনস এখনো বিক্রিয়া শুরু হয়নি। আরেকটা দেখব t=t সময়ে বিক্রিয়া শুরু হয় নাই, তখন ইথানোয়িক অ্যাসিড কতটুক ছিল 20 ml। 0.5 মোলার এখানে লিখব না। কেন লিখব না? কারণ হচ্ছে দুইটার কি ঘনমাত্রা সমান, দুইটার ঘনমাত্রা সমান যেহেতু আর ঘনমাত্রা নিয়ে আমাদের কোনো কাজই নেই। তাহলে এটা শুধুমাত্র কি লিখলাম আয়তনটা লিখলাম। ইথানোয়িক অ্যাসিড আছে কতটুক 20 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুক 15 ml। তাহলে শুরুতে এটা 20 ml, এটা হচ্ছে কত 15 ml। আর এগুলো আছে, এগুলো নাই। কেন নাই? এখনও হচ্ছে দুইটা কি মিশানোই হয়নি। t=0 মানে বিক্রিয়ার কি প্রারম্ভিক অবস্থা। এবার বিক্রিয়া যখন শুরু হবে তখন আমরা জানি এটার 1 ml এর সাথে এটা কয় ml বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ml, এটার 1 মোলের সাথে এটা কতটুক বিক্রিয়া করবে 1 মোল বিক্রিয়া করবে। তাহলে এটা আছে কতটুক 15 ml, এটা আছে কতটুক 20 ml। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml, ইথানোয়িক অ্যাসিড 15 ml এর সাথে বিক্রিয়া করে ফেলবে। দ্যাট মিনস তাহলে ইথানোয়িক অ্যাসিড এখন থাকে কতটুক, অর্থাৎ এটা 1 ml, এটা 1 ml এর সাথে বিক্রিয়া করবে। তাহলে এটা আছে কতটুক 15 ml। তাহলে এটার 15 ml, এটার 15 ml এর সাথে বিক্রিয়া করে ফেললে কোনো প্রকার সোডিয়াম হাইড্রোক্সাইড কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোটাই কি করে ফেলবে ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে না। তাহলে এই কি হয়ে গেল 0। আর ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করছে কতটুক 15 ml, দ্যাট মিনস এটা আছে কতটুক 5 ml। এটা 1 ml এর সাথে এটা 1 ml বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট 1 ml এবং পানি উৎপন্ন করে কি 1 ml। তাহলে এটা Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 15 ml এর সাথে এটা 15 ml বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট কতটুক 15 ml আর পানি কতটুক 15 ml। আচ্ছা, এবার আমরা হিসাব ঠিক করছি কিনা এটা কিভাবে বুঝবো? দেখো শুরুতে এই দুইটা মিলে মোট আয়তন কত 20 + 15, এর মানে কত 35 না 35 না। আর এখন t=t সময়ে কি আছে 5 ml যোগ করে দিব কত 15 এর সাথে, তাহলে 5 + 15 এর মানে কত 20 + 15 এর মানে কত 35। দ্যাট মিনস শুরুতে মোট আয়তন ছিল কতটুক 20 আর 15 মিলে কত 35 ml, আর t=t সময়ে কত আছে টোটাল 35 ml। এবার যদি আমরা দেখি এই দুইজন বিক্রিয়া যখন করেছে তখন দেখা যাচ্ছে এর ভিতর কি আছে ইথানোয়িক অ্যাসিড আছে কতটুক 5 ml, এর মধ্যে সোডিয়াম ইথানোয়েট আছে কতটুক 15 ml, এর মধ্যে পানি আছে। বাফার দ্রবণে কি পানি থাকতে পারে? বাফার দ্রবণে পানি না থাকলে এটা বাফার দ্রবণ হবে কিভাবে, তাই না? দ্যাট মিনস হচ্ছে আমার কি অ্যাসিড আর তার অনুবন্ধী লবণটাকে তো আমাদের কোথাও মিশাতে হবে। কিসে মিশাবো? পানি হচ্ছে দ্রাবক। আর কোনো প্রকার ক্ষার আছে? কোনো প্রকার ক্ষার নেই। এর কারণ বাফার দ্রবণে কি থাকতে পারবে না? কোনো ক্ষার থাকতে পারবে না। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আমরা অ্যান্সার পেয়েছি, এটা হচ্ছে কি বাফার দ্রবণ হবে কিনা। বাফার দ্রবণ হবে, এর কারণ উইক অ্যাসিডও আছে সাথে তার কি অনুবন্ধী লবণও আছে। আর বাফার দ্রবণ যদি হয় সেক্ষেত্রে আমাদের কোন সমীকরণ ইউজ করতে হবে? আমরা ইতিমধ্যে জানি হচ্ছে কি হেন্ডারসন-হেজেলবাগ সমীকরণ। হেন্ডারসন-হেজেলবাগ সমীকরণ আমরা একাডেমিকের প্রবলেমগুলো সলভ করার জন্য লিখেছিলাম কি pH = pKa + log K n salt divide কি n অ্যাসিড অম্লীয় বাফারের জন্য। আমরা একাডেমিকের হেন্ডারসন-হেজেলবাগ সমীকরণটা লিখতাম হচ্ছে pH = pKa + log সল্টের ঘনমাত্রা ডিভাইড কি অ্যাসিডের ঘনমাত্রা। বাট এখানে আমি বলেছি তোমাদের এটা ইউজ না করে কি ইউজ করতে pH = pKa + log সল্টের ঘনমাত্রার জায়গায় আমরা কি লিখব? শুধুমাত্র ওর মোল সংখ্যা। অ্যাসিডের ঘনমাত্রার জায়গায় লিখব শুধুমাত্র ওর কি মোল সংখ্যা। এর কারণ কি বলেছিলাম? টাইপ 1 থেকে বলে আসছি। এর কারণ হচ্ছে বাফার দ্রবণের আয়তন দিয়ে বাফার দ্রবণের pH প্রভাবিত হয় না। তাহলে এটা যেহেতু বাফার দ্রবণ আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি? pH = pKa + log n salt divide n acid। কেন n acid? এর কারণ এটা হচ্ছে একটা অম্লীয় বাফার।
এবার দেখো তো ইথানোয়িক অ্যাসিডের জন্য পিকে বের করতে হলে পিকে সমান আমরা কি জানি মাইনাস লগ কে, দ্যাট মিনস মাইনাস লগ ইথানোয়িক অ্যাসিডের কে কত দেওয়া আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তাহলে মাইনাস লগ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 করলে আসে 4.744 প্লাস লগ এখানে এন সল্ট আমরা কি জানি সল্টের ঘনমাত্রা জানি, আবার হচ্ছে কি আয়তন জানি, বাট ঘনমাত্রা নিয়ে এই ম্যাথে আমাদের আর কোনো ঝামেলাই করতে হবে না। এর কারণ কি আমি শুরুতেই বলে এসেছিলাম যদি ঘনমাত্রা সমান থাকে তাহলে ঘনমাত্রা নিয়ে আর কোনো চিন্তাই নেই, পুরো অঙ্কের মধ্যে আমরা শুধুমাত্র কাজ করব কাকে নিয়ে আয়তন দিয়ে। আর যদি ঘনমাত্রা সমান দেয়া না থাকে আমরা ঘনমাত্রা সমান করে নিব। কেন সমান করে নিব এবার বুঝে যাচ্ছে, এর কারণ হচ্ছে যদি আমরা ঘনমাত্রা সমান করে নিই শুরুতে তাহলে পুরো ম্যাথের মধ্যে আর ঘনমাত্রা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা চিন্তা করব কত ml বা কত লিটার দেওয়া আছে এটা নিয়ে। তাহলে এখানে এন সল্টের মধ্যে আমরা দেখছি বিক্রিয়া করে সল্ট কতটুক আছে সোডিয়াম ইথানোয়েট 15 ml, দ্যাট মিনস সল্টের জায়গায় আমরা ডিরেক্ট কি বসিয়ে দিব 15, আর অ্যাসিডের জায়গায় কতটুক আছে অ্যাসিড আছে 5 ml, দ্যাট মিনস এখানে আমরা বসাবো হচ্ছে 5। আর এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে দেখব এটার ভ্যালু আসবে 4.238 এর মতো, এটা নিজেরা করে দেখবে। এবার টাইপ 3 এর সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখব যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের এবং ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা আগের প্রবলেমে কি ছিল 0.5 বাট এখন অর্থাৎ সমান দেয়া ছিল, বাট এখন কি করব আমি একটা করে দিচ্ছি 0.15, দ্যাট মিনস কি যদি ঘনমাত্রা ভিন্ন থাকে, আমি আগে বলেছিলাম ঘনমাত্রা যদি ভিন্ন থাকে তখন কি করে নিতে হবে ঘনমাত্রা সমান করে নিতে হবে, এটা আমি দিচ্ছি 0.15। টাইপ 3 এর एग्जांपल 2 তে আমি যেটা করেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের আর ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা আগে কি ছিল দুইটাই সমান দিয়েছিলাম অর্থাৎ 0.5 বাট এখন এটা চেঞ্জ করে কি করে দিলাম 0.15 মোলার। আমি বলেছি ফার্স্ট কাজ হচ্ছে যদি অ্যাসিড এবং সাথে কি দেয়া থাকে খাদ দেয়া থাকে তাহলে এই দুইটার ঘনমাত্রা আমাকে কি করে নিতে হবে সমান করে নিতে হবে। এবার আমরা কিভাবে সমান করব, যেমন আমরা চাইলে অ্যাসিডের ঘনমাত্রা 0.5 থেকে কি করে ফেলতে পারি 0.15, আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.15 থেকে কি করে ফেলতে পারি 0.5 মোলার। এটা করার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে V1S1 = V2S2, এটা আমরা কই থেকে পাইছি, এটা হচ্ছে পরিমাণগত রসায়ন থেকে অর্থাৎ সেকেন্ড পেপারের। V1S1 মানে এই কটুক ছিল আগে 15 ml আর এর ঘনমাত্রা ছিল কি 0.15 মোলার। এখন আমাকে এর ঘনমাত্রা করতে হবে কত, এর ঘনমাত্রা করতে হবে কি কত করব 0.5 এর সমান করে নেব, দ্যাট মিন্স আমি এর ঘনমাত্রা করতে চাইছি কটুক 0.5 মোলার, এর মানে আছে কটুক 15 × 0.15, আমি এর ঘনমাত্রা করতে চাইছি কটুক 0.5 মোলার। তাহলে আমার দেখতে হবে আয়তন কত হয়, এখান থেকে V2 হিসাব করলে দেখা যাবে এটা আসছে কটুক 4.5 ml এর মতো। এটা যদি আরেকটু সহজ করে বলি, এটা আমরা অ্যাডমিশনে কি করব V1S1 V2S2 এইভাবে করার দরকার নেই, আমরা ডাইরেক্ট সহজে চিন্তা করে কি করব 15 × 0.15, দ্যাট মিন্স এখানে যা আছে এই দুইটা গুণ করে দেব ডিভাইড, এটা আমি করতে চাইছি কত 0.5 অর্থাৎ এটা সমান, তাহলে যেটা করতে চাইছি এটা দিয়ে ভাগ করে দেব, তাহলে এখান থেকে আসে কটুক 4.5 ml। এইটুক বোঝা গেছে? এর মানে আমার ফার্স্ট কাজ কি করতে হবে ঘনমাত্রা সমান করে নিতে হবে। ঘনমাত্রা সমান করে নিলে এরপরের বিষয় হচ্ছে কি যদি অ্যাসিড আর বেস মিশানো হয় তাহলে আমরা কি জানি রিঅ্যাকশন হয়ে ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম ইথানোয়েট এবং পানি উৎপন্ন করবে। তাহলে শুরুতে আমরা যেহেতু ঘনমাত্রা সমান করে নিয়েছি, অ্যাসিড ছিল কতটুক, এখন কি আমার ঘনমাত্রা নিয়ে কোনো কাজ আছে? আমরা আগের এক্সাম্পলে পড়িয়েছিলাম এটা হচ্ছে কি যদি ঘনমাত্রা সমান হয়ে যায় তখন আমাদের শুধুমাত্র আয়তন নিয়ে কাজ করব, আমরা ঘনমাত্রা নিয়ে আর কোনো কিছু কি ভাবার নেই। তাহলে ইথানোয়িক অ্যাসিড শুরুতে ছিল 20 ml আর সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml কত ঘনমাত্রা 0.15 ঘনমাত্রা, 0.5 ঘনমাত্রা কতটুক 4.5 ml, দ্যাট মিন্স এখানে আমরা লিখব কি 4.5, এখানে আমরা কি 15 ml লিখব, 15 ml লিখব না, কেন? কারণ 15 ml হচ্ছে কখন যখন এর ঘনমাত্রা 0.15, এর ঘনমাত্রা কি তখনও কি অ্যাসিডের সমান না, অ্যাসিডের সমান না, আমি অ্যাসিডের সমান করে ঘনমাত্রা আয়তন কতটুক পাইছি 4.5 ml, এটুক বোঝা গেছে সবার? তাহলে এটা 20, এটা 4.5 ml আর এটা শুরুতে কত 0, এটা কত 0, তাহলে t সময়ে 20 ml থেকে কত ml বিক্রিয়া করে ফেলবে 4.5 ml বিক্রিয়া করে কি করবে 4.5 ml সোডিয়াম ইথানোয়েট এবং 4.5 ml পানি। তাহলে এটা কি থাকবে, এটা কি হয়ে যাবে ক্ষার 0 হয়ে যাবে, যেহেতু 4.5 ml পুরোটাই কি করবে এর সাথে বিক্রিয়া করবে। তাহলে এই আছে কতটুক 20 - 4.5, দ্যাট মিন্স
15.5 ml। তাহলে এবার আমরা দেখতেছি কি এই দুইটাকে মিশানোর পর এই বিকারের মধ্যে বা এই বিক্রিয়ার পাত্রের মধ্যে কি আছে, ইথানোয়িক অ্যাসিড আছে কতটুক আছে 15.5 ml। এখানে কি কোনো প্রকার ক্ষার আছে? এই দুইটা মিশানোর পর ক্ষার কতটুক হয়ে গেছে, 0 হয়ে গেছে না? দ্যাট মিন্স কি ক্ষার কি এখন আছে? নাই। এবার কি এই অ্যাসিডের অনুবন্ধী লবণ কি আছে? হ্যাঁ আছে, কতটুক 4.5 ml, আর পানি তো অবশ্যই থাকবে, কতটুক আছে 4.5 ml। এখন এটা ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবো? এই 20 + 4.5 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? শুরুতে এদের মোট আয়তন 24.5, আর এখন যদি এই তিনটা যোগ করি কত আসে? 4.5 দ্যাট মিন্স কত 9, আর এটার সাথে কত 15 যদি অ্যাড করে দাও তাহলে কত 24.5 ml। অর্থাৎ মোট আয়তন কি হবে? দুইটার ক্ষেত্রে সমান, এই দুইটা যোগ করেও 24.5, এটাও কত 24.5। তাহলে এখন দেখা যাচ্ছে এর মধ্যে কি উইক অ্যাসিড অর্থাৎ কি দুর্বল অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড, সাথে কি এর অনুবন্ধী লবণ আছে, দ্যাট মিন্স এটা বাফার দ্রবণ হবে। আর আমরা জানি হচ্ছে যদি বাফার দ্রবণ হয় অম্লীয় বাফারের ক্ষেত্রে, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে না, অম্লীয় বাফারের ক্ষেত্রে হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণটা হচ্ছে pH = pKa + log K n salt / n acid। এই যে আমাদের আগে লেখা আছে pH = pKa + log n salt / n acid। আর pK এর ভ্যালু আমরা কিভাবে বের করি? -log K। K এর ভ্যালু ইথানোয়িক অ্যাসিডের জন্য এখন কত দেয়া আছে? 1.8 × 10⁻⁵। ইন জেনারেল হচ্ছে যদি রুম টেম্পারেচার থাকে তাহলে এটাই হয় 1.8 × 10⁻⁵। বাট এটা কি চেঞ্জ হতে পারে? হ্যাঁ, Ka, Kb, Kp, Kc সব কিছুই কি হয়? তাপমাত্রা দিয়ে পরিবর্তিত হয়। পানির রাসায়নিক গুণফল সবগুলাই কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দ্যাট মিন্স ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সবসময় কি 1.8 × 10⁻⁵ হবে? এটা যদি কেউ জিজ্ঞেস করে, না, সবসময় 1.8 × 10⁻⁵ হবে না। কেন? এর কারণ হচ্ছে এটা তাপমাত্রার উপর নির্ভর করবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা কি হবে? পরিবর্তিত হবে। তাহলে এখানে লগ n salt আমরা টাইপ 1 এ বের করেছিলাম কিভাবে? W/m, তাই না? পদ দিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা কি মোলার পদ দিয়ে ভাগ করে কি মোল সংখ্যা বের করেছিলাম। আর টাইপ 2 তে গিয়ে আমরা বের করেছিলাম V/S দিয়ে, অর্থাৎ দুইটার আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকতো। আর এখানে এসে আমরা কি করব? এটা তো করার কোনো সুযোগই নেই, আমাদের কাজ হচ্ছে কি নিয়ে? আয়তন ঘনমাত্রা নিয়ে। আমরা কি ভর নিয়ে কোনো কাজ করছি? অর্থাৎ 5 গ্রাম, 7.5 গ্রাম বা কোনো একটা গ্রাম কি দেয়া ছিল না। এর মানে মোল সংখ্যা জানি হচ্ছে কি আয়তন ইন্টু কি ঘনমাত্রা। বাট আমরা কি করে ফেলছি? শুরুতেই আমরা কাজ করছি কি ঘনমাত্রা সমান করে ফেলছি, সেই জন্য এখানে ঘনমাত্রা নিয়ে কোনো কাজ আছে? ঘনমাত্রা নিয়ে কোনো কাজ নাই। আমরা দেখব হচ্ছে এটার আয়তন কত আছে। সল্ট আছে কি 4.5 আর এটা আছে কি 15.5। দ্যাট মিন্স অ্যাসিডের জায়গায় যাবে হচ্ছে কত 15.5 আর সল্ট আসবে 4.5। এটা থেকে আমরা লাস্ট রেজাল্টটা পাবো 4.207। এটা আমাদের एग्जांपल 3। এটা আসছে বুয়েট 17-18 তে। এখানে ইথানোয়িক অ্যাসিড দেয়া ছিল 600 ml আর ঘনমাত্রা দেয়া ছিল 0.2 মোলার, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া ছিল 400 ml, ঘনমাত্রা দেয়া ছিল 0.1 মোলার। কোয়েশ্চেনটা সবার বুঝা গেছে? এর মানে এটা কি টাইপ 3 এর প্রবলেম না? একটা কি দেয়া আছে? উইক অ্যাসিড দেয়া আছে, সাথে এর একটা কি দেয়া আছে? ক্ষার দেয়া আছে। তাহলে এই দুইটা মিশালে কোয়েশ্চেন হচ্ছে বাফার দ্রবণ হবে কিনা, যদি হয় এর pH নির্ণয় করো। আর ওইখানে আরেকটা বিষয় ঝামেলা করেছিল, এটা হচ্ছে আমরা তখন K এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম না, ওইখানে দেয়া ছিল কি PK অর্থাৎ ডাইরেক্ট দেয়া ছিল 4.76। তাহলে আমরা জানি হচ্ছে যদি এরকম প্রবলেম আসে তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ ঘনমাত্রা সমান করে নেয়া। একটার ঘনমাত্রা দেয়া আছে 0.2 মোলার, আরেকটা দেয়া আছে কি 0.1 মোলার। দ্যাট মিন্স 0.1 মোলার এটাকে আমরা কি করে ফেলবো? 0.2 মোলারে নিয়ে যাব। আর এটার জন্য এর আগে বলছিলাম খুব সহজে কি করা যায়, যে দুইটা দেয়া আছে এই দুইটা দিয়ে গুণ করব, ভাগ করব কত? আমরা কত করতে চাই? 0.2 মোলার। কি বলেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে যে এই দুইটা ভ্যালু অর্থাৎ আয়তন ঘনমাত্রা দেয়া আছে না, এগুলোকে গুণ করে দেব। এর কারণ কি V1S1 = V2S2। তাহলে এই দুইটাকে গুণ করে ভাগ করব, আমরা এর ঘনমাত্রা কত করতে চাই? 0.2। তাহলে আমরা দেখি, আমরা যদি এটা 0.2 করতে যাই তাহলে কি এটা আসে 200 ml। এটুকু বুঝা গেছে? এটা কি করছে? V1S1 = V2S2। এটা লিখারও দরকার নেই, এই দুইটা গুণ করে ডিভাইড কত করব, যত ঘনমাত্রা করতে চাই 0.2। দ্যাট মিন্স এটা আসছে কত? 200 ml। তাহলে এই দুইটা মিশালে এখন তো আমরা জানি এই দুইটা মিশালে কি হবে? এটা বিক্রিয়া করবে। দ্যাট মিন্স ইথানোয়িক অ্যাসিড
প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ইথানোয়েট প্লাস H2O। দুইটার ঘনমাত্রা সমান হয়ে গেছে, মানে এখন আমরা কি নিয়ে কাজ করব, শুধুমাত্র আয়তন নিয়ে। ইথানোয়িক অ্যাসিডের আয়তন কত, 600 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এখন কত, 200 ml। শুরুতে যেটা দেয়া ছিল এটা নিয়ে আমরা কাজ করব, ওইটা নিয়ে আমরা কাজ করব না, আগের ম্যাথেও এটা বলেছিলাম। এর কারণ এটা হচ্ছে কত ঘনমাত্রা, 0.1 মোলার ঘনমাত্রা। আমাদের কাজ করতে হবে দুইটার ঘনমাত্রা যখন সমান 0.2 মোলার নিয়ে, তখন এর আয়তন কতটুক, 200 ml। তাহলে টি ইকুয়াল যখন 0, অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় বা ইনিশিয়ালি, তখন এটা আছে 600 ml আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 200 ml। এখনও বিক্রিয়া শুরু হয়নি, দ্যাট মিন্স সোডিয়াম ইথানোয়েট আর পানি কি হবে, 0 হবে। টি ইকুয়াল টি সময়ে এটা 200 ml এর সাথে এটার কি করে ফেলবে, 200 ml বিক্রিয়া করবে, এটার 1 ml এর সাথে এটার 1 ml বিক্রিয়া করে, এটা আসেই 200 ml। এটা যদি 600 ml থাকতো তাহলে কি করতো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 600 ml থাকতো তাহলে এটা 600 ml বিক্রিয়া করে ফেলতো, বাট এটা আসে কতটুক, 200 ml। তাহলে এটা 200 ml এর সাথে এটা 200 ml বিক্রিয়া করবে, তাহলে এটা থেকে যাবে কতটুক, থেকে যাবে 400 ml। আর এটার 1 ml এর সাথে এটা 1 ml বিক্রিয়া করলে এটা 1 ml করবে, এটাও কি পানিও 1 ml উৎপন্ন করবে। তাহলে এটা 200 এর সাথে এটা 200 মিলে সোডিয়াম ইথানোয়েট 200 ml আর পানি কতটুক হবে, 200 ml। তাহলে সেই আগের মতো এই পুরো ঘটনাটা কিসের মধ্যে ঘটছে, একটা কোনো বিক্রিয়া পাত্রের মধ্যে বা কোনো একটা কিসের মধ্যে, বিকারের মধ্যে। তাহলে এই বিকারের মধ্যে এখন কি আছে, কোনো উইক অ্যাসিড আছে, এই যে ইথানোয়িক অ্যাসিড একটা উইক অ্যাসিড আছে। এরপর কি এর অনুবন্ধী লবণ কি আছে, অনুবন্ধী লবণও আছে কতটুক, 200 ml। কোনো প্রকার ক্ষার আছে, বাফা দ্রবণে ক্ষার থাকতে পারবে, বাফা দ্রবণে ক্ষার থাকতে পারবে না। পানি আছে, হ্যাঁ পানি আছে, পানি না থাকলে হবে, এর কারণ হচ্ছে কি এই দুইটা তো মিশতে হবে, কোনো একটা দ্রাবক হিসেবে এখানে কি ইউজ হয়েছে, পানি। তাহলে যেহেতু বাফার দ্রবণ, আমরা কি হেন্ডারসন হেজেলবাক ইকুয়েশন ইউজ করব। হেন্ডারসন হেজেলবাক ইকুয়েশন ইকুয়াল পি হতে যে আমরা জানি হচ্ছে পিএইচ ইকুয়াল কি পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড এন অ্যাসিড। আর এখানে আমরা এর আগেই বলেছি কি করব, পিকে তো ডিরেক্ট দেওয়া আছে 4.76 প্লাস লগ এন সল্টের জায়গায় কি বসিয়ে দিব, শুধুমাত্র আয়তন। সল্টের আয়তন কতটুক, 200 ml, আর অ্যাসিডের আয়তন কতটুক আছে এখানে, 400 ml। তাহলে 200 কার, সল্টের জন্য, আর অ্যাসিডের জন্য 400। তাহলে এটা হিসাব করে আমরা ভ্যালু পাবো, অর্থাৎ অ্যান্সারটা পাবো। অ্যান্সার আসবে এটার 4.458। বাফার দ্রবণের টাইপ 4 যেটা আছে, এটাও হচ্ছে কি আগের টাইপ 3 যেটা পড়িয়েছিলাম ওইটার মতোই কি ইম্পর্টেন্ট, এই যে 5 স্টার দিয়ে রাখছে। আর এই টাইপটাতে আমরা দেখবো হচ্ছে যেমন এখানে একটা কি বিকার এঁকে রেখেছি না, বা একটা কি পাত্র এঁকে রাখছি, এর মধ্যে কি আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, সোডিয়াম ইথানোয়েট আছে, তাই না। ইথানোয়িক অ্যাসিড জানি হচ্ছে আমরা উইক অ্যাসিড, দ্যাট মিনস এটা কি হবে, সামান্য বিয়োজিত হবে। বলছিলাম লেস দেন 2% বিয়োজিত হয় এমনিতে, কিন্তু এর মধ্যে আবার আছে কি সোডিয়াম ইথানোয়েট থেকে ইথানোয়েট আয়ন আছে না, দ্যাট মিনস কি সময়ন প্রভাব। আমরা গুণগত রসায়ন ওই যে ফার্স্ট পেপারের 2nd চ্যাপ্টারে যে পড়ি, সময়ন প্রভাবে এটা এমনিতেই বিয়োজিত হয় কি, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড ভেঙে ইথানোয়েট প্লাস H+ করে অনেক কম, তার মধ্যে এখানে সময়ন প্রভাব হওয়ায় এটা আরও কম বিয়োজিত হয়। দ্যাট মিনস এই বিকারের মধ্যে যদি আমরা দেখি এইখানের মধ্যে কি ইথানোয়িক অ্যাসিড আছে, হ্যাঁ এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড আছে, এর মধ্যে কি ইথানোয়েট আছে, ইথানোয়েট আছে, H+ আছে। এর কারণ কি পুরোপুরি বিয়োজিত হয় না, সেই জন্যই থেকে গেছে। বাট সোডিয়াম ইথানোয়েট কি এই পাত্রের মধ্যে আছে, এই পাত্রের মধ্যে নাই। কেন, এটা কি 100% বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়েছে, এর যদি 100 থাকে তাহলে কি হবে, 100টা ইথানোয়েট আয়নে এবং কি 100টা Na+। আমি কি বলছি বুঝতে পারছো, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা বিকারে কি দেয়া আছে, ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে, সোডিয়াম ইথানোয়েট আছে, এটাও বলে দিচ্ছে। দ্যাট মিনস একটা উইক অ্যাসিড আছে, একটা কি তার অনুবন্ধী লবণও আছে। দ্যাট মিনস এটা কি বাফার দ্রবণ হবে, হ্যাঁ এটা বাফার দ্রবণ হবে। এটা কোন ধরনের বাফার দ্রবণ, এটা হচ্ছে কি অম্লীয় বাফার। এরপরের বিষয় বললাম হচ্ছে এখন যদি আমি বিকারের দিকে দেখি তাহলে এর মধ্যে কি থাকবে, ইথানোয়িক অ্যাসিড থাকবে, ইথানোয়িক অ্যাসিড থাকবে, কারণ এর মাত্র 2% বিয়োজিত হয়ে ইথানোয়েট এবং H+ করছে। তাহলে এর মধ্যে আমরা কি দেখবো, ইথানোয়িক অ্যাসিড দেখবো, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এরপর আমরা কি দেখবো, ইথানোয়েট দেখবো আর কি H+। বাট আমরা বললাম সোডিয়াম ইথানোয়েট কি এর মধ্যে পাওয়া যাবে, এর মধ্যে পাওয়া যাবে না, এর কারণে এটা পুরোপুরি বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়ে গেছে, ইথানোয়েট এবং কি Na+। বিষয় আমার এখানে না, বিষয় হচ্ছে এটা কি একটা বাফার দ্রবণ দেয়া আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যদি এই বাফার দ্রবণে একটা ক্ষার যোগ করা হয়, দ্যাট মিনস এর মধ্যে এখন কি করে দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিচ্ছি, NaOH।
আমাদের দেখতে হবে তখন বাফার দ্রবণের পিএইচ এর কেমন পরিবর্তন হয়। আমরা জানি বাফার দ্রবণের পিএইচ কি হবে না, খুব বেশি পরিবর্তন হবে না, দ্যাট মিনস তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন হবে না, বাট কত হবে পরিবর্তিত হয়ে, অর্থাৎ কি পরিবর্তন হবে। অর্থাৎ আমরা বাফার দ্রবণে কি যোগ করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিছি। এবার দেখো বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আসা মাত্র এটা হচ্ছে কি একটা ক্ষার, ধরে নিলাম এটা আমরা যোগ করছি কতটুক n' মোল, বা ধরে নিলাম আমরা 2 মোল যোগ করছি এর মধ্যে। তাহলে এটা যেহেতু একটা ক্ষার, এটা বিক্রিয়ার মধ্যে এসে কাকে দেখবে, অ্যাসিডকে দেখবে। অ্যাসিডকে দেখলেই ও অ্যাসিডের সাথে কি করে ফেলবে, বিক্রিয়া করে ফেলবে। দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি করবে, লবণ এবং কি পানি উৎপন্ন করবে, অর্থাৎ সোডিয়াম ইথানয়েট প্লাস কি H2O। কি বলছি বোঝা গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যখন এই বাফার দ্রবণের মধ্যে ঢালবো, বাফার দ্রবণের মধ্যে কি আছে, এটা একটা অম্লীয় বাফার, ইথানোয়িক অ্যাসিড আছে। ইথানোয়িক অ্যাসিড আছে এর মানে কি, ইথানোয়িক অ্যাসিডের সাথে খাদ দেয়া মাত্রই বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে ফেলা মানে কি, এই ইথানোয়িক অ্যাসিড এখান থেকে কমে যাবে না, কমে কি উৎপন্ন করবে, সল্ট উৎপন্ন করবে। আচ্ছা আমরা বিক্রিয়া করে ফেলে এইটুকু আগে দেখি, বিক্রিয়া করে কি করছে, লবণ এবং কি পানি উৎপন্ন। দ্যাট মিনস আমি যদি এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি লিখছি কি n' মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, আমি যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এটা কি করবে, 2 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে ফেলা মানে কি, এই বিকারের মধ্যে বা বিক্রিয়া পাত্রের মধ্যে 2 মোল ইথানোয়িক অ্যাসিড কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ ক্ষার যদি যোগ করা হয় তাহলে এটা কি হয়ে যায়, কমে যায়। এর কারণে এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। দ্যাট মিনস লবণ কি হয়ে যায়, বেড়ে যায়। কি পরিমাণ বাড়ে, আমি যদি কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি 2 মোল, তাহলে আমার লবণের মোল সংখ্যা বেড়ে কি হবে, অর্থাৎ আগে যা ছিল তার সাথে কি 2 মোল যোগ হবে এবং অ্যাসিডের মোল সংখ্যা কি হয়ে যাবে, 2 মোল কি কমে যাবে। সেই জন্য আমরা বাফার দ্রবণের জন্য জানি হচ্ছে কি পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড কে এন অ্যাসিড, তাই না। এটা আমরা কই থেকে জানি, হ্যান্ডারসন হেজেলবাক ইকুয়েশন থেকে। এর মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় কি পরিমাণ, n' মোল, তখন এটা কি করবে, অ্যাসিড আগে যা ছিল, অর্থাৎ আগে কি ছিল, n অ্যাসিড ছিল, এখন অ্যাসিড কি ওই পরিমাণ আছে নাকি কমে গেছে, কমে গেছে। কেন, এটা কি করা হয়েছে, ক্ষার যোগ করা, এর সাথে বিক্রিয়া করে ফেলছে। কত পরিমাণ ক্ষার যোগ করছি, n' মোল। তাহলে আমার অ্যাসিড কত মোল বিক্রিয়া করে ফেলবে, n' মোল। দ্যাট মিনস এখন অ্যাসিড আছে কতটুক, n অ্যাসিড মাইনাস n' অ্যাসিড। অর্থাৎ আগে যেটা ছিল এটা থেকে কি যত মোল ক্ষার যোগ করব, এখানে কত মোল ক্ষার যোগ করছি, যেহেতু আমি n' মাইনাস করছি, দ্যাট মিনস কি n'। আর এটা যে অ্যাসিডটাকে কমতেছে, এটা কি উৎপন্ন করতেছে, লবণ উৎপন্ন করতেছে। দ্যাট মিনস সল্টের সাথে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে n' হয়ে যাবে। অর্থাৎ এটা কি অ্যাসিডটাকে কমবে আর সল্টের সাথে কি হবে, যোগ হবে। এবার দেখি আমরা যদি অম্লীয় বাফার দ্রবণে, এই যে অম্লীয় বাফার দ্রবণে অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম ইথানোয়েট দেয়া আছে এখানে, যদি H+ যোগ করা হয়, H+ মানে কি, যেমন আমি কি করে দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিলাম, তখন কি লেখা যাচ্ছে, তখন হচ্ছে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ এন সল্ট মাইনাস, এই যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি কত মোল, n' মোল, এটা মাইনাস হয়ে যাচ্ছে সল্ট থেকে। আর অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করলে অ্যাসিডের সাথে যত মোল নতুন অ্যাসিড যোগ করা হয়েছে এটা কি হয়ে যাবে, যোগ হবে। আর সল্ট থেকে ওটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন, এটা আমরা দেখি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যদি n' মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয়, অ্যাসিডের H+ এসে এর মধ্যে কাকে দেখবে, ইথানোয়েটকে দেখবে। তাহলে ইথানোয়েট প্লাস H+ হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। আমি যোগ করতেছি কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমার ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে দ্রবণ বাফার দ্রবণের মধ্যে কি তৈরি করতেছে, নতুন ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ কি উইক অ্যাসিডই তৈরি করতেছে স্ট্রং অ্যাসিড এসে। অর্থাৎ আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে দিই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তি কি, H+ এসেই দেখবে কাকে, ইথানোয়েটকে। আর ইথানোয়েটের সাথে বিক্রিয়া করেও কি করবে, ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখতেছি কত মোল, এটা যদি আমরা n' মোল দিই, অর্থাৎ আমরা যদি 2 মোল দিই তাহলে এটা কি করবে, 2 মোল ইথানোয়েটের সাথে বিক্রিয়া করে ফেলবে। ইথানোয়েটের ঘনমাত্রা আর কি সল্টের ঘনমাত্রা সমান না, এর কারণে এটাকে 100% বিয়োজিত হলে এটা একটা বিয়োজিত হলে এটা একটা দেয়, এটা একটা দেয়। দ্যাট মিনস এটা দুইটা বিয়োজিত হলে এটা দুইটা দেয়, এটা কি Na+ও দিবে দুইটা। এর মানে সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা যা, ইথানোয়েট আয়নেরও কি ঘনমাত্রা তা। তাহলে আমরা লিখতে পারি কি, সল্টের ঘনমাত্রা আমরা যদি n' মোল বা 2 মোল যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আনি তাহলে এটা কি হয়ে যাবে, 2 মোল কমে যাবে আর অ্যাসিড অতটুকু বেড়ে যাবে। সেই জন্য আমরা লিখছি কি, যদি অ্যাসিড কার মধ্যে,
বাফার দ্রবণের মধ্যে যোগ করা হয় তাহলে পিএইচ কি পরিবর্তন হবে কি পরিমাণ হবে, খুব সামান্য পরিবর্তন হবে। ওই পরিবর্তনটা আমরা বের করব। পিএইচ ইকুয়াল আমরা বাফার দ্রবণের জন্য জানি হচ্ছে কি হেন্ডারসন-হেজেলবার্গ ইকুয়েশন, PKa প্লাস লগ n সল্ট ডিভাইড n অ্যাসিড। এখন যেহেতু অ্যাসিড যোগ করা হয়েছে তাহলে আগের অ্যাসিডের সাথে এই অ্যাসিড বাফার দ্রবণের মধ্যে এসে নতুন কি করে, দুর্বল অ্যাসিড তৈরি করে। তাহলে মোল সংখ্যা কি হয়ে গেল, এই বিকারের মধ্যে বা বিক্রিয়ার পাত্রের মধ্যে অ্যাসিডের মোল সংখ্যা বেড়ে গেছে। বাড়ছে কিভাবে, সল্টের সাথে বিক্রিয়া করে ফেলছে বলে, এর মানে সল্টের মোল সংখ্যা অতটা কমে যাবে। তাহলে n সল্ট মাইনাস কি n প্রাইম আর n অ্যাসিড প্লাস কি n প্রাইম। এটা তো অম্লীয় বাফারের জন্য বলেছি। যদি এটা হচ্ছে কি ক্ষারীয় বাফার থাকতো তাহলে যদি ক্ষার যোগ করা হতো তাহলে PH তো না, তখন আমরা কি বের করি POH ইকুয়াল লিখতাম PKB, অর্থাৎ ক্ষারের বিয়োজন ধ্রুবককে আমরা কি দিয়ে লিখি KB দিয়ে, প্লাস লগ n সল্ট ডিভাইড এখানে কি থাকতো n বেস, মানে বেসের মূল সংখ্যা থাকতো বা ক্ষারের মূল সংখ্যা থাকতো। নতুন ক্ষার যোগ করা হলে এটা কি হয়ে যেত, প্লাস n প্রাইম হতো, আর সল্ট থেকে এটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। বুঝে গেছে বিষয়টা? যদি ক্ষারীয় বাফার হয় তখন PH ইকুয়াল POH ইকুয়াল PKB প্লাস লগ n সল্ট ডিভাইড, এখন তো আর n অ্যাসিড হবে না, এখানে কি হবে n বেস, এর মানে কি ক্ষারের মূল সংখ্যা। এখন যদি এর মধ্যে কি করা হয়, যদি OH মাইনাস মানে কি যোগ করা, ক্ষার যোগ করা হয়, কত মোল, n প্রাইম মোল। তখন এটা কি হবে, বেস যোগ করলে বেসের সাথে এটা প্লাস হবে, আর সল্ট থেকে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেমন এখানে অ্যাসিড যখন যোগ করেছে তখন কি হয়েছিল, PH ইকুয়াল PK প্লাস লগ n সল্ট ডিভাইড n অ্যাসিড, অ্যাসিডের সাথে কি প্লাস নতুন n প্রাইম মোল যে অ্যাসিড অ্যাড করেছে এটা কি যোগ হয়েছে, আর সল্ট থেকে এটা কি মাইনাস। আর ক্ষারীয় বাফারে যদি H প্লাস যোগ করা হয়, যদি কার মধ্যে, ক্ষারীয় বাফারের মধ্যে H প্লাস যোগ করা হয় তাহলে ক্ষারীয় বাফার যেহেতু আমরা কি লিখব, POH ইকুয়াল PKB প্লাস লগ n সল্ট আগে ছিল ডিভাইড কি n বেস, নতুন n প্রাইম মোল অ্যাসিড যোগ করা হয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্ষারকে কমিয়ে ফেলবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে, প্লাস n প্রাইম। এবারে এই টাইপের বুয়েট 2019-20 যে কোয়েশ্চেনটা আসছে এটা সলভ করা যাক। কোয়েশ্চেনটা ছিল এরকম, একটা পাত্র আছে বা বিকার দেয়া আছে, এটার আয়তন দেয়া আছে কতটুক, 1 লিটার, আর এর মধ্যে বলে দিচ্ছে 1 মোল ইথানোয়িক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড দ্যাট মিন্স একটা উইক অ্যাসিড। আবার বলে দিচ্ছে এর মধ্যে 1 মোল সোডিয়াম ইথানোয়েট আছে, দ্যাট মিন্স উইক অ্যাসিডও আছে, সাথে তার কি অনুবন্ধী লবণও দেয়া আছে। এর মানে এটা কি বাফার দ্রবণ, হ্যাঁ এটা বাফার দ্রবণ। আর এখানে যে 1 লিটারটা দিছে 1 লিটারের কোনো কাজ আছে, 1 লিটারের কোনো কাজ নেই। এর কারণ কি বাফার দ্রবণের পিএইচ বাফার দ্রবণের আয়তনের উপর নির্ভর করে না, দ্যাট মিন্স এই ডাটাটা কি আমাদের কোনো কাজ দিবে, কোনো আসলে কাজ দিবে না। এবার বলছে এর মধ্যে যোগ করা হয়েছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি এটার পিএইচ বাইর করতে বলতো, কে এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁻⁵। যদি শুধু এটার পিএইচ বাইর করতে হতো তাহলে কি 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা কি করতাম, পিএইচ ইকুয়াল PKa প্লাস লগ n সল্ট ডিভাইড n অ্যাসিড। n সল্ট কি ডিরেক্ট দেওয়া আছে না 1 মোল, এটাও কি 1 মোল, দ্যাট মিন্স PK এর মান আসতো কত 4.744 প্লাস লগ, দুইটাই যেহেতু কাটা গিয়ে 1 হবে সমান, তাহলে কি 4.744 কি অ্যান্সার হবে। বাট বলছে এর মধ্যে কি দেয়া আছে, কি যোগ করছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। এটা কি বাফার, অম্লীয় বাফার। এর মধ্যে কি যোগ করা হয়েছে, ক্ষার যোগ করা হয়েছে। ক্ষার এসে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে, এর মানে অ্যাসিড কমাই ফেলবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে, নতুন লবণ উৎপন্ন করবে, দ্যাট মিন্স লবণ কি করে ফেলবে, বাড়াই ফেলবে। কতটুক, এই যত মোল আসছে এত মোল। তাহলে এর মোল সংখ্যা কত, মোল সংখ্যা আমরা বাইর করব কিভাবে, n প্রাইম মোল সংখ্যা সমান W ডিভাইড বাই m, এর মানে 4 ডিভাইড, এটার মোলার ভর কত, সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, দ্যাট মিন্স কত 40। তাহলে এটা কত 0.1।
তাহলে অম্লীয় বাফারে যদি ক্ষার যোগ করা হয় তখন আমরা সমীকরণটা কি লিখতে পারি? pH ইকুয়াল, শুধু অম্লীয় বাফার হলে লিখতাম pKa প্লাস লগ and salt divide and acid। যেহেতু আমরা ক্ষার যোগ করছি, ক্ষার কার সাথে বিক্রিয়া করে ফেলবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। এর মানে অ্যাসিড কি বাড়বে নাকি কমবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে মানে অ্যাসিড কি হয়ে যাবে? কমে যাবে। কি পরিমাণ? এটা কত মোল আসছে? 0.1 মোল, তাহলে 0.1 মোল কমে গেল। আর সল্ট কি হবে? বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সল্ট উৎপন্ন করবে। কতটুকু? যত মোল আছে তত মোল। তাহলে পিকে এর ভ্যালু এখান থেকে কত? 4.744 প্লাস লগ অ্যান্ড সল্ট কত ছিল? 1 মোল, তাই না? এই যে এর মোল সংখ্যায় ডিরেক্ট দেওয়া আছে কতটুকু? 1। তাহলে 1 প্লাস 0.1, 1 মাইনাস 0.1। এটা ক্যালকুলেটরে যদি করি আমরা দেখব এটার অ্যান্সার আসছে 4.83। বুঝা গেছে এটা? যদি এখানে কোনো একটা গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া থাকতো তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা আমরা বাইর করতাম, যত গ্রাম দেওয়া আছে ডিভাইড কি হাইড্রোক্লোরিক অ্যাসিড m, হাইড্রোজেনের জন্য 1, ক্লোরিনের জন্য 35.5, দ্যাট মিন্স 36.5 দিয়ে। আর যেহেতু অ্যাসিডিক বাফার, তাহলে এর মধ্যে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতাম, ইকুয়েশনটা কি হতো? pH ইকুয়াল pKa প্লাস লগ n সল্ট ডিভাইড n অ্যাসিড। অ্যাসিডই যেহেতু আমরা যোগ করব, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া থাকতো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে, তাহলে কি হবে? অ্যাসিড এসে H প্লাস এসে কি ইথানয়েটের সাথে বিক্রিয়া করে নতুন অ্যাসিড উৎপন্ন করবে, সেজন্য অ্যাসিড এখানে প্লাস হয়ে যেত আর সল্ট থেকে ওইটা কি হয়ে যেত? মাইনাস হয়ে যেত। এবার আমরা কথা বলবো বাফার দ্রবণের টাইপ 5 নিয়ে। আমি আগেই বলেছিলাম টাইপ 1 থেকে টাইপ 4 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 3 আর টাইপ 4, কিন্তু টাইপ 5টা যদি দিয়ে দেয় ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা ভুল করে। এখন আমি দেখাবো ঘটনাটা কি হচ্ছে। টাইপ 5 এর কোয়েশ্চেনটা আমি বোঝার সুবিধার্থে হুবহু টাইপ 2 এর মতো রেখেছিলাম। টাইপ 2 এ ইথানোয়িক অ্যাসিড ছিল, এখানে সোডিয়াম ইথানোয়েট ছিল, আমি এখানে শুধুমাত্র কি করে দিছি? ক্যালসিয়াম ইথানোয়েট। কোয়েশ্চেনটা বোঝা গেছে? টাইপ 5 হুবহু টাইপ 5 এর ম্যাথের মতো, শুধুমাত্র অনুবন্ধী লবণটা আমি কি ছিল আগে? সোডিয়াম ইথানোয়েট ছিল, আমি এখানে কি করে দিছি? ক্যালসিয়াম ইথানোয়েট। ইভেন ভ্যালুগুলো আমি কি রাখছি? 20 ml 0.5, এটা 15 আর 0.75 মোলার রাখছি। তাহলে এবার দেখি তো, এটা একটা উইক অ্যাসিড, এটা হচ্ছে কি তার অনুবন্ধী লবণ, এটুক বোঝা যাচ্ছে সবার। এটা 20 ml 0.5 মোলার, 15 ml 0.75 মোলার ঘনমাত্রা আয়তন, এখানে কোনো বিষয় না। যদি এখানে একটা খাদ দেওয়া থাকতো তখন বিষয় ছিল টাইপ 3-তে, বা টাইপ 2 এরটা তো একদমই সহজ। এই দুইটা যদি মিশে দেয় এটা কি বাফার দ্রবণ হবে নাকি হবে না? একটা উইক অ্যাসিড আছে বা দুর্বল অ্যাসিড আছে, সাথে তার কি আছে? অনুবন্ধী লবণ আছে, দ্যাট মিন্স এটা অবশ্যই কি হবে? বাফার দ্রবণ হবে। আর বাফার দ্রবণ যদি হয়, আমরা জানি কোন ইকুয়েশন আমরা ইউজ করব? হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণ। হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণটা সবাই আমরা বলি এটা কি? pH ইকুয়াল pKa প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড অ্যাসিডের ঘনমাত্রা। আগে আমরা বেশি লিখতাম, বাট আমি এখন পর্যন্ত যতগুলো করিয়েছি সেম জিনিস, ঘনমাত্রায় মোল সংখ্যা ডিভাইড আয়তন। আয়তন দ্বারা যেহেতু বাফার দ্রবণের pH পরিবর্তন হয় না, তাই আমি এই সূত্রটাকে এখন পর্যন্ত লিখেছি কি দিয়ে? pH ইকুয়াল pKa প্লাস লগ n সল্ট ডিভাইড কি n অ্যাসিড। যেহেতু এটা কি অম্লীয় বাফার, যদি ক্ষারীয় বাফার হতো তাহলে কি হতো? n সল্ট ডিভাইড কি n বেস বা ক্ষারের মূল সংখ্যা হতো। যদি টাইপ 2 এর মতো করি, pH ইকুয়াল pK সমান কি মাইনাস লগ k, ইথানোয়িক অ্যাসিডের জন্য k কি 1.8 × 10⁻⁵। এটা ইতিমধ্যে আমাদের ভ্যালুটা যদি এটা থাকে, pK এর মান আমাদের মুখস্থ হয়ে গেছে, কত? 4.744 হবে। প্লাস লগ n সল্ট, সল্টের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? আয়তন এবং ঘনমাত্রা। মূল সংখ্যা আমরা কীভাবে বাইর করি? W/m ইকুয়াল কি, যদি W দেওয়া থাকে V × S, অর্থাৎ কি আয়তন গুণ কি ঘনমাত্রা, তাই করি না? তাহলে এটার আয়তন কত দেওয়া আছে? 15, এটা তো সল্ট, 15 × 0.75। আর অ্যাসিডের ক্ষেত্রে কত দেওয়া আছে? 20 × 0.5। আমরা যদি এটা করে দিই এটা ভুল হবে, এর কারণ এখানে 15 × 0.75 × 2 হয়ে যাবে ইথানোয়েটের জন্য। তাহলে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাই ওই যে এটা তো সল্ট তাই না, এটাই তো লবণ, তাহলে আমি যে n সল্ট লিখলাম লবণের মোল সংখ্যা, লবণের মোল সংখ্যাটা শুধু এটা হবে, বাট আমি বসাচ্ছি কার? ইথানোয়েটের না। এটা কেন একটু দেখো, এর কারণ হচ্ছে আমরা একটু শুরুতে যাই, হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণটা কি আসছিল এবং আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এটা আসলে ঠিক, তবে 100% ঠিক না। মানে ওইটা হচ্ছে আমরা যেই উদাহরণের জন্য পড়েছিলাম তার জন্য ঠিক আছে, বাট অন্য উদাহরণের জন্য হলে pH ইকুয়াল pK প্লাস লগ n সল্টের কনসেপ্টের মধ্যে একটু ঝামেলা থেকে যায়।
এটা নিয়ে হচ্ছে শুধুমাত্র এই টপিকে কথা বলবো। যেমন টাইপ 1 এর ক্ষেত্রে আমি কি করে দিতে পারি, একটা 5 গ্রাম ছিল আর একটা 7.5 গ্রাম ছিল, একটাতে ইথানোয়িক অ্যাসিড ছিল, একটাতে কি ছিল, সোডিয়াম ইথানোয়েট। ওইটাও আমরা বাসায় পরে কি দিয়ে করব, ক্যালসিয়াম ইথানোয়েট দিয়ে। এবার আমরা দেখি আমরা মেইন ঝামেলাটা কি হচ্ছে, কেন আমাদের সল্টের ঘনমাত্রা এখানে না বসে আবার 2 দিয়ে কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। এর কারণে ইথানোয়েট আসতেছে কত, 2টা। কেন এটা আমরা একটু দেখি। আমরা এই উদাহরণের জন্য ইন জেনারেল বা এইচে দিয়ে হেন্ডারসন-হেজেলবার্গ সমীকরণটা দেখি, তাই না? আমরা যখন বইয়ের মধ্যে প্রমাণ করি বা কোনো স্যারের কাছে পড়ি তখন তারা তো এই উদাহরণটা দিয়ে করে। তাহলে এই পুরো ঘটনাটা ঘটছে কিসের মধ্যে, একটা বিকারের মধ্যে। এগুলো এখন আমরা জানি এখানে ইথানোয়িক অ্যাসিড সাম্য অবস্থায় আছে। ইথানোয়িক অ্যাসিডের জন্য যদি অ্যাসিড বিয়োজন ধ্রুবক আমরা কে লিখতে চাই তাহলে কি হবে, ইথানোয়েট এর ঘনমাত্রা ইন্টু H+ এর ঘনমাত্রা ডিভাইড কি ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা, পিএইচ বের করতে হবে। তাহলে আমরা H+ তাকে যদি আলাদা করে নিই তাহলে H+ সমান কি হবে, কে ইন্টু, এগুলো তো সবাই বুঝছো, ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড কি, এটা অর্থাৎ উল্টে যাবে। এবার আমি কি পিএইচ বের করতে গেলে আমাকে কি নিতে হবে, পিএইচ সমান আমরা জানি -log H+, এর মানে আগে আমাকে লগ নিতে হবে, অর্থাৎ উভয় পাশে লগ নিয়ে নিলাম। এরপর আমাকে কি -1 দিয়ে গুণ বা মাইনাস করে নিতে হবে, তাই না? তাহলে মাইনাস করলে -log H+, সমান আমরা কি জানি পিএইচ, -log K সমান আমরা কি জানি পিকে। আর এটাকে মাইনাস দিয়ে গুণ করে এখানে প্লাস লিখছি, এর কারণে এটা কি হয়ে গেছে, CH3COO মাইনাস, আগে ছিল নিচে, এখন কি করে দিছি, উপরে করে দিছি। এরপর আমরা এইটুকু তো হচ্ছে আগের একদম একাডেমিকের বেসিক জিনিস, এটা এখান থেকে কীভাবে আমরা কি আসছি, লাস্টে হেন্ডারসন-হেজেলবার্গ সমীকরণ আসছি না। এখন বিষয় হচ্ছে আমার এখানে ছিল ইকুয়েশনে -log H+ ইকুয়াল -log K, এখানে কোনো ঝামেলা নেই, PHPK প্লাস লগ ইথানোয়েট ছিল নিচে অ্যাসিড, এখানেও কোনো ঝামেলা নেই, অ্যাসিডই আছে, তাই না? কিন্তু CH3COO মাইনাস ছিল, আমরা এখানে লিখে ফেলছি কি সল্ট। আসলে সল্ট ছিল কি CH3COO, তাই না? সোডিয়াম ইথানোয়েট, আমার কথা বোঝা যাচ্ছে? আমার এখানে ছিল হচ্ছে কি ইথানোয়েট আয়ন, আর আমি ইথানোয়েট আয়নের জায়গায় কি লিখে ফেলছি, সল্ট লিখে ফেলছি। এর কারণ কি, দেখো তো, এটা হচ্ছে ইথানোয়েট আর এটা হচ্ছে কি সল্ট, কিন্তু এটা হচ্ছে কি হয় 100% বিয়োজিত হয়, 100% যদি বিয়োজিত হয়, এখান থেকে তো খুব সামান্য পরিমাণ ইথানোয়েট আসে, এটার যা ঘনমাত্রা এখান থেকে কি 2% যদি বিয়োজিত হয়, খুব কম। আবার কমন আয়ন ইফেক্টের জন্য আরও কমে যায়, দ্যাট মিনস এটার ঘনমাত্রা কি না, এটার সাথে আর যোগ করার দরকারই নেই, এটা নেগলিজিবল, বাকি আমরা অগ্রাহ্য করতে পারবো, মানে যোগ করেও কি দেখা যাবে, একই ভ্যালুই দেখা যাবে, প্রায় কাছাকাছি মান। এবার দেখো তো, তাহলে এই বিক্রিয়া পাত্রের মধ্যে ইথানোয়েটটা পুরোপুরি আসতেছে কার থেকে, লবণ থেকে, তাহলে সেই জন্য এটার ঘনমাত্রা আমি লিখে ফেলছিলাম কি সল্টের ঘনমাত্রাটা, তাই না? কিন্তু এটার নাম আসলে কি, কোনো একটা অ্যাসিড থেকে H+ চলে গেলে যেটা হয় এটাকে কি বলে, অনুবন্ধী ক্ষার। যদি আমরা প্রকৃতভাবে লিখতাম তাহলে এটা কার ছিল, সিবি মানে কি কনজুগেট বেস বা অনুবন্ধী, এই যে সিবি লিখলাম না, এটার মানে কি, সিবি মানে হলো কনজুগেট বেস, এর মানে কি অনুবন্ধী ক্ষার। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা পড়ে আসছিলাম, পিএইচ ইকুয়াল হেন্ডারসন-হেজেলবার্গ সমীকরণটা তো আমরা জানি, কি জানি, পিএইচ ইকুয়াল PKA প্লাস লগ সল্ট ডিভাইড কি অ্যাসিড, বা এন সল্ট ডিভাইড কি এন অ্যাসিড। এখন আমি বলছি না, আমরা যেটা পড়ছি এটা ঠিক ছিল, এটা কার জন্য, ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম ইথানোয়েটের জন্য, বা এরকম অন্য কোনো যদি এক্সাম্পল দেওয়া হয় ওইগুলোর জন্য, যেমন HCN প্লাস NaCN, যদি এটাও দিয়ে দেয় এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি ক্যালসিয়াম ইথানোয়েট দিয়ে দেয়, আমাদের ওই কনসেপ্টে যেই উদাহরণের জন্য পড়ছি তার জন্য ঠিক আছে, বাট সবার জন্য খাটে না, তখন আমাদের ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, এর কারণে এখানে যে আমরা ইথানোয়েটের ঘনমাত্রাকে লিখি সল্টের ঘনমাত্রা, এটা এই উদাহরণের জন্য ঠিক, কিন্তু এখানে ইথানোয়েটের ঘনমাত্রা কি হয়ে যাবে, এখান থেকে কয়টা আসবে, এটাকে যদি আমরা ভাঙি, ইথানোয়েট আসবে 2CH3COO মাইনাস প্লাস কি Ca2+, এর মানে সল্টের ঘনমাত্রা যা দেয়া আছে এটা কি হয়ে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে না, দ্যাট মিনস 2 ইন্টু কত, 15 ইন্টু 0.75। বুঝে গেছে বিষয়টা? দ্যাট মিনস এটা আমরা যে সল্টের ঘনমাত্রা পড়ি এটা আসলে ঠিক না, ঠিক আছে। ওই এক্সাম্পলের জন্য এটা প্রকৃতভাবে যদি আমরা লিখি পিএইচ ইকুয়াল PK প্লাস লগ, এটা কি কনজুগেট মানে কি অনুবন্ধী কি লবণ, সল্ট, কনজুগেট সল্ট মানে কি অনুবন্ধী লবণ, নিচে হচ্ছে কি অ্যাসিড, যদি আমরা এটা সঠিকভাবে লিখি। বুঝে গেছে বিষয়টা? এটা শুধুমাত্র ঝামেলা করবে কখন, যদি সোডিয়াম ইথানোয়েট না দিয়ে কি দিয়ে দেয়, ক্যালসিয়াম ইথানোয়েট দিয়ে দেয়। বিষয়টা বুঝছো কেন আমরা 2 দিয়ে গুণ করতে হবে এটা, অর্থাৎ আমরা যদি আগের মতো সল্টের ঘনমাত্রা বসাই দিই হবে না, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। এই ম্যাথটা করলে দেখা যাবে এটার অ্যান্সার আসবে, যাতে এটা করে নিতে পারবা। PK কত 4.744
প্লাস লগ, তাহলে এখানে হলো কত 15 ইন্টু 0.75 ইন্টু কি হবে 2 হবে, কারণ ইথানেটের ঘনমাত্রা কি, এটা ভাঙলে একটা থেকে কয়টা ইথানেট আসে, দুইটা, তাহলে সল্টের ঘনমাত্রা 15 ইন্টু 0.75, এটা টোটালটাকে কি দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে না, এটুক তো বুঝে গেছে সবার। আর অ্যাসিডের ঘনমাত্রা কি হবে 20 ইন্টু 0.5, এটা হিসাব করলে দেখা যাবে এটার ভ্যালু আসবে 5.096, এটা অ্যান্সার। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.